আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম মহান আল্লাহ নামে আজকের অনুষ্ঠান শুরু করছি। আসসালামু আলাইকুম। আর গুরুত্বপূর্ণ ও ওয়ালাইকুম আসসালাম। জ্ঞান সমৃদ্ধ ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। আমাদের উচ্চশিক্ষা ও জার্মানিতে ডেড স্কলারশিপ, যা আমাদের তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন তিনজন বিশিষ্ট প্যানেলিস্ট: ডক্টর গাফফার হোসেন, ডক্টর ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন এবং আদনান মারুফ খান। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মডারেটর ডক্টর আবু সাদাত মোহাম্মদ সাইম স্যার। তাদের অভিজ্ঞতা, গবেষণা জ্ঞান এবং স্কলারশিপ সংক্রান্ত দিক নির্দেশনা আমাদের সকলের জন্য অত্যন্ত মূল্যবান হবে। আমাদের এই ওয়েবিনারটি ক্রিসাট রিসার্চ অ্যান্ড ইনোভেশন ওয়েবিনার সিরিজের আয়োজনের অংশ হিসাবে থাকছে আজকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্যানেলিস্ট এবং সকল আহ অংশগ্রহণকারী 4 কপি 70 টাকা, আর যে নিলে 80 টাকা। গবেষক ও দর্শকদের। আমরা সবাই আজকের এই ওয়েবিনারকে সফল করে তুলেছেন। আমরা আশা করি আজকের আলোচনা আপনাদের উচ্চশিক্ষা ও গবেষণা ভবিষ্যৎ পরিকল্পনার নতুন দিগন্ত উন্মোচন করবে। উপরোক্ত ছবিতে আমরা দেখতে পাচ্ছি 2012-13 সালের দিকে। সরি, আমি প্রথমে ক্রিসার্ট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি। ক্রিসার্ট প্রতিষ্ঠিত হয়েছে 2014 দিকে। আমরা উপরোক্ত ছবিতে দেখতে পাচ্ছি 2012-13 সালের দিকে বুটেক্স এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটির কিছু সংখ্যক তরুণ শিক্ষকদের গবেষণা ট্রেনিং প্রদান করছেন ডক্টর আবু সাদাত সায়েম স্যার। সেই সময় তারা তাদের জার্নাল প্রকাশ করেছিল বিভিন্ন পাবলিকেশনের সাথে। বর্তমানে তারা অনেকেই সিনিয়র শিক্ষক এবং উচ্চপদস্থ অবস্থানে রয়েছে। 2014 সাল থেকে ধারাবাহিকভাবে এই গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে, যার কিছু স্মৃতিচিহ্ন আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি। এই ছবিগুলোর মাধ্যমে আমরা টেক্সটাইল রিসার্চ কনফারেন্সের পূর্ববর্তী বছরের কার্যক্রম ও সাফল্যের একটি মুহূর্ত তুলে ধরেছি। কনফারেন্সে 2014 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত প্রতিটি বছর দেশি বিদেশি গবেষক, একাডেমিয়ান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ছাত্রীরা অংশগ্রহণ করেছেন। এভাবে 2018 সাল পর্যন্ত টেক্সটাইল রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয়। মাঝে কোভিডের জন্য কিছুদিন বন্ধ থাকলেও 2024 সালে পুনরায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠান আয়োজন সম্পন্ন হয়। ছবিতে আমরা 2024 সালে অনুষ্ঠিত কনফারেন্সে আগত অতিথিবৃন্দের একাংশ দেখতে পাচ্ছি। এই বছর নভেম্বর 2001 এবং 2 তারিখ ষষ্ঠ টেক্সটাইল কনফারেন্স সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানানো হলো। এছাড়াও গত বছর 2024 থেকে, অর্থাৎ 2024 থেকে ক্রিসেট আগ্রহী স্টুডেন্টদের এবং তরুণ শিক্ষকদের নিয়ে ক্রিসেট ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। আমরা ছবিতে কিছু শিক্ষার্থীকে ট্রেনিং প্রোগ্রাম অংশ হিসেবে আরএস কর্পোরেশন ল্যাব ভিজিটের চিত্র দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত 100 জনের উপরে শিক্ষার্থী ট্রেনিং নিয়েছে, যারা অলরেডি তাদের জার্নাল প্রকাশের বিভিন্ন পাবলিকেশনের সাথে প্রকাশ করেছে। বর্তমানে আমাদের 4টি ট্রেনিং প্রোগ্রাম চালু রয়েছে। ট্রেনিং প্রোগ্রাম সমূহ হলো: লেভেল 1 ট্রেনিং রিসার্চ স্কিল অ্যান্ড একাডেমিক রাইটিং ট্রেনিং, 2 লেভেল 1 ট্রেনিং ডিজিটাল ফ্যাশন ইনোভেশন রিসার্চ স্কিল ট্রেনিং বেসিক, 3 লেভেল 2 ট্রেনিং রাইটিং সিস্টেমেটিক রিভিউ ইনক্লুডিং গ্রুপ অ্যাক্টিভিটিস, 4 লেভেল 2 ট্রেনিং ডিজিটাল ফ্যাশন ইনোভেশন রিসার্চ স্কিল ট্রেনিং অ্যাডভান্স। আমাদের পঞ্চম ব্যাচের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে বর্তমানে। ট্রেনিং প্রোগ্রাম সমূহ আবেদনের শেষ তারিখ 25শে জুলাই 2025। এছাড়াও আমরা ছবিতে রেজিস্ট্রেশন এবং ফেসবুকে প্রচারিত লিঙ্ক সমূহ দেখতে পাচ্ছি। আপনাদের সুবিধার জন্য চ্যাট বক্সে লিঙ্কে সময় শেয়ার করা আছে, আপনারা চাইলে লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এই ট্রেনিং সমূহ আপনাদের রিসার্চ এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়ালেখা করতে আগ্রহীদের
উপকৃত করবে। এই পর্যায়ে মডারেটর ডক্টর আবু সাদাত মোহাম্মদ সাইম স্যারকে অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মিস্টার ওমর ফারুক, ক্রিসেটকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আমরা এখন আজকে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের সাথে আজকে তিনজন বিশিষ্ট প্যানেলিস্ট জয়েন করেছেন আহ, বিভিন্ন দেশ থেকে। আমাদের সাথে আছেন ডক্টর গাফফার হোসেন, ভিট্রিয়ন জিএমবিএইচ টেক্সটাইল রিসার্চ। আমি আমাদের প্যানেলিস্টদেরকে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি না, আমি ওনাদের শুধু নামগুলো বলছি। আমি ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ওনারা নিজেরাই নিজেদেরকে ইন্ট্রোডিউস করবেন সবার মাঝে। আহ, আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডক্টর ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, উনি আমাদের সাথে জয়েন করেছেন জার্মানির ড্রেসডেন থেকে। এন্ড অলসো আমাদের সাথে আছেন মিস্টার আদনান মারুফ খান, উনিও জার্মানির ড্রেসডেন থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আমি প্রথমেই চলে যাব আমাদের প্যানেলিস্ট ডক্টর গাফফার হোসেনের কাছে, এবং ওনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব ওনার নিজের সম্পর্কে কিছু বলার জন্য, নিজেকে সবার মাঝে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইম ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এবং সকলকে যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আসসালামু আলাইকুম। আহ, সাইম ভাই এবং তার সাথে যারা আসছিল প্রথম ডেয়ারে প্রোগ্রামে এখানে জার্মানিতে, তাদের সাথে সেই আমাদের বুটেক্স থেকে আমাদের পরিচয়, এবং এইখানে এসে আমাদের এই রিলেশনটাকে ফার্দার ক্যারি করা হয়েছে। যাই হোক, আমার নাম গাফফার হোসেন। আমি বুটেক্স থেকে পাশ করেছি 2000 সালের দিকে। মিটিং আহ, তারপর 2000 সালের পর থেকে আমি জবে জয়েন করি বাংলাদেশে। এরপর আহ, সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স আমার হয়েছিল। তারপর আমি ঠিক 2003-এর দিকে ড্যাডের স্কলারশিপ পাই। আমার সাথে আরও একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল, আমার একজন সিনিয়র। তো যাই হোক, আমরা দুইজনে প্রথম আহ, জার্মানিতে আসছি এই ড্যাডের প্রোগ্রামের মাধ্যমে মাস্টার্স করার উদ্দেশ্যে। সেটা ছিল 2003-এ। তো 2003-এ, এবং সেখানে আসারও একটা স্টোরি আছে, এবং সেই সাইম ভাইয়ের সাথে যদিও আহ, আসার আগে খুব বেশি পরিচিত আমরা ছিলাম না, কিন্তু এটা হয়ে গেছে স্কলারশিপ হওয়ার মাধ্যমে। যখন সায়েম ভাইয়ের মাধ্যমে আমার বড় ভাই ছিল জার্মানিতে, তখন সে জানতে পারছিল যে আমার স্কলারশিপটা হয়েছে, এবং ইন্টারনালি তখন আনঅফিসিয়ালি অনেক কিছু আমাদের জানাশোনা হয়েছে, এবং এরপরে আমি প্রথম আসলাম সেখানে। এরপর তো সায়েম ভাই আমাদেরকে রিসিভ করলো, এবং ইনিশিয়াল যে প্রোভাইডগুলো তার মাধ্যমে আমাদের হয়েছে। তো সেখান থেকে আমি পাশ করে বের হয়েছি, মাস্টার শেষ করে, ল্যাঙ্গুয়েজ শেষ করে 2005-এর দিকে, এবং সেই মাস্টার শেষে আমি আবার 2006-এর দিকে আবার একটা স্কলারশিপ পাই বার্সেলোনাতে, স্পেনে। তো সেই ওদের স্কলারশিপের মাধ্যমে আমি পিএইচডি শুরু করলাম 2006-07-এর দিকে, এবং সেটা শেষ হয়েছে প্রায় 2011-এর দিকে। 11 শেষ করার পর আমি চলে আসলাম এইখানে অস্ট্রিয়াতে, যেহেতু আমার জার্মান ভাষাটা জানা ছিল, এটা আমাকে হেল্প করছে। তারপরে ইউরোপিয়ান এনভায়রনমেন্টে আমার মাস্টার্স পিএইচডি সব কিছু। তো সেই 2011 থেকে এখন পর্যন্ত আমি রিসার্চ ডাইরেক্টর হিসাবে এই ভিটিয়ন টেক্সটাইল রিসার্চ প্রতিষ্ঠানে দায়িত্বরত আছি। এই হচ্ছে আমার শর্ট ইন্ট্রোডাকশন। মেবি ডিটেলস আমাদের যদি কোনো প্রশ্ন আসে বা জানার প্রয়োজন হয়, আমি পরে আবার ইন্ট্রোডিউস করব। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর গাফফার হোসেন। আমরা আপনার সম্পর্কে আরো জানার চেষ্টা করব বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে, হয়তো আমাদের অডিয়েন্সের মাঝখান থেকে কিছু কোশ্চেন থাকবে। এখন আমরা চলে যাব ডক্টর ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, উনি টেও ড্রেসডেন থেকে আমাদের সাথে জয়েন করেছেন। মাহমুদ, নিজেকে যদি ইন্ট্রোডিউস করো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাইম ভাই। সো এটা একটা আসলে গ্রেট অপরচুনিটি যে আসলে আমরা আমাদের ডিএডি স্কলার্স যারা আছি তাদেরও একটা গেট টুগেদার শর্টকাট। সো এখানে সাইম ভাই আছে, এবং গাফা ভাই, তারপরে আরো এরপরে আসবে হচ্ছে আদনান। সো আমরা এখানে তো আমি আমার সম্পর্কে যেটা সেটা হচ্ছে যে আমি বুটেক্সে পড়াশোনা করছি, এবং 2006-এ আমি পাশ করছি বিএসসি।
এবং 2008-এ আমি ডিএডি স্কলারশিপে আসছি। 27 ব্যাচ বুটেক্সের। তারপরে এখন ডিএডি স্কলারশিপ সম্পর্কে কোথা থেকে ইনফরমেশন, বা এটা এটা আমার এক আপুর কাছ থেকে আমি ইনফরমেশন পাইছি যে মানে বুটেক্সেরও। তো উম, আমার ইন্টারেস্টিং পয়েন্ট এখানে হচ্ছে এইটা যে আমি আপুর কাছ থেকে ইনফরমেশন পাইছি, বাট ওইবার আমি চান্স পাইছি, বাট আপু ওইবার চান্স পায় নাই। উনি পরের বার আসছে আবার। হ্যাঁ, তো এটা এই কারণে বললাম যে ওইবার থেকে 2008 থেকে ডেফিনেটলি প্রতি বছরই আমাদের এখানে ডিএডি স্কলারশিপে মিনিমাম 2 থেকে 3 জন বাংলাদেশ থেকে আসে। অল ওভার ওয়ার্ল্ড থেকে 6-7 জন নেয় তো, কিন্তু এটা লাইক এ ট্রেডিশন যে বাংলাদেশ থেকে 2 জন মিনিমাম আসবে, আরো অনেক বেশিও আসছে অনেক সময়। তো 2008 থেকে ল্যাঙ্গুয়েজটা একটা মানে ইম্পর্টেন্স অনেক বেশি ছিল। তো সেই সময় আমার ল্যাঙ্গুয়েজ, আমি বিএসসি পাশ করার পর একটা ইন্ডেন্টিং ফার্মে চাকরি করি, অ্যাসোসিয়েটেড টেকনোলজি লিমিটেড। তো ওখানে মেইনলি কাজ ছিল হচ্ছে লাইক এজেন্ট হিসেবে, যে আমরা টেক্সটাইল মেশিনারিজ সুইজারল্যান্ড বা জার্মানি থেকে ইম্পোর্ট করে তারপরেও সেটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা সেল করতাম। তো আমরা মিডিয়াম ইন্ডেন্টিং এজেন্ট হিসেবে ছিলাম। তো সেটা আমার ল্যাঙ্গুয়েজ শেখার একটা মোটিভেশন ছিল, যেহেতু ম্যাক্সিমাম মেশিনারিজ কোম্পানি ছিল জার্মানি এবং সুইজারল্যান্ড, স্পিনিং মেশিন স্পেশালি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্পিনিং। এই তো। তো আমি এখানে 2008-এ আসার পরে 2012-এ আমি আমার মাস্টার্স শেষ করি, মাস্টার থিসিস শেষ করি। এবং মাস্টার থিসের পরে ওই সময় অ্যাকচুয়ালি স্পিনিং এর কোনো গ্রুপই ছিল না। সো তখন আমি মানে স্পিনিং এ যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড, তো আমি চেষ্টা করছি যে মানে স্পিনিং এ কাজ করার বা স্পিনিং এ ফার্দার এখানে রিসার্চ করার অপরচুনিটি নিতে। এবং আমার যখন মনে পড়ে যে 2008-এ বাংলাদেশে বুটেক্সে বা আদার্স মনে হয় মাস্টার্সে অপরচুনিটি ওরকম ছিল না, তো সেটাও আরেকটা রিজন যে কেন আমি বাইরে মাস্টার্স করতে আসছি। এই তো। তারপরে মাস্টার্স করার পরে পিএইচডি করলাম, 2016-এ পিএইচডি শেষ করলাম। আমি অলওয়েজ স্পিনিং ডিরেকশনে ছিলাম। আমি এখন যেখানে কাজ করতেছি ইনস্টিটিউট অফ টেক্সটাইল মেশিন হাই পারফরমেন্স ম্যাটেরিয়াল টেকনোলজি, মানে টিউ ড্রেসডেনে। তো এখানে আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আছি। আম, আমার রিসার্চ এরিয়া হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, স্ট্রাকচার ফর দ্য মাল্টি ম্যাটেরিয়াল and structure for the yarn structure for the multi-material application, মানে স্পিনিং এর ডিরেকশনে। বাট এখানে যেটা নতুন সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্লিকেশন। এই তো। আমি গত 2-3 বছর আগ থেকে ডিএডি টিউটর হিসেবে আমি এখানে ইনভলভড। মানে হচ্ছে আমি এখানে ডিএডি স্কলারশিপের রিকোয়ারমেন্ট থেকে শুরু করে টোটাল ইন্টারভিউ প্রসেস। তো আমার মনে হয় লেটার অন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ ধন্যবাদ মাহমুদ। এবার আমরা চলে যাচ্ছি আদনানের কাছে। আদনান মারুফ খান, আহ, তুমি তোমাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করো, তোমার সম্পর্কে কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং টু ইউ অল। আমি আদনান মারুফ খান, বুটেক্সের 32তম ব্যাচ। 32তম ব্যাচ হিসেবে আমরা পাশ করি 2011-এ। 2010-এ পাশ করার কথা, এনিহাও 2011 হয়ে যায়। এরপর হচ্ছে জব লাইফে যাই। প্রথমেই ইন্ডাস্ট্রিয়াল জব ছিল আমার। আমি ওপেক্স টেক্সটাইল গ্রুপে জব করি নিয়ার অ্যারাউন্ড 1 ইয়ার। এরপর হচ্ছে এনিহাও মনে হলো যে টিচিং এ একটু যাই। এনিহাও টিচিংটা আমার কাছে একটু অ্যাট্রাকটিভ মনে হয়েছিল। আমার কয়েকজন ক্লাসমেট টিচিং এ জয়েন করে, ওদের দেখা দেখি আসলে আমি কেন গিয়েছি আমি নিজেও জানি না। আমি 1 বছরের মাথায় আমি গ্রিন ইউনিভার্সিটি জয়েন করি। গ্রিন ইউনিভার্সিটি জয়েন করার পর কিছুদিন পর আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জয়েন করি লেকচারার হিসেবে। এভাবে চলছিল। এরপর হচ্ছে একটা কিছু এক্সপেরিয়েন্স বা এনিহাও এরপর আমি চান্স পেয়ে যাই ডুয়েটে, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ডুয়েটের সুযোগ হয় আমার 2013-এ। তো ডুয়েটে থাকতে এর কিছুদিনের পরে হচ্ছে আমি ডিএডি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি এবং ডিএডি স্কলারশিপ আমার হয়ে যায়। হয়ে যাওয়ার পর 2014-এ আমি জার্মানি চলে আসি।
জার্মানি এসে আমার 2016 নাগাদ আমার মাস্টার্সটা কমপ্লিট হয়ে যায়। এরপর ব্যাক করার পর ডুয়েটেই জয়েন করি, কিন্তু যেহেতু আমার স্টেচার বেড়ে যাচ্ছিল, আমার স্কোপ বেড়ে যাচ্ছিল আর হচ্ছে এই বিদেশ ফেরত টেক্সটাইল ইঞ্জিনিয়ার অনেক কম ছিল, তাও মাস্টার্স হোল্ডারই ছিল না। এজ এ রেজাল্ট আমার ভ্যালু একটু ক্রিয়েট হয়, এনি হাও আমি বুঝতে পারতেছিলাম যে আমার ভ্যালু ক্রিয়েট হচ্ছে। তো বুটেক্সে অ্যাপ্লাই করার সাহস ছিল না, তারপরেও এর আগে কয়েকবার অ্যাপ্লাই করেছিলাম, বুটেক্সে আমার হয় নাই। তো মাস্টার্স করে আসার পর দেখলাম, যখন ইন্টারভিউ দিলাম আমার বুটেক্সে হয়ে যায় 2017-এ। ইট ওয়াজ অলমোস্ট লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি। এরপর এই তো বুটেক্সেই তো আমার বেশ ডেভেলপমেন্ট হলো, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম লেকচারার থেকে। তারপর ডিপার্টমেন্টের হেডও হলাম 2019 নাগাদ। ডিপার্টমেন্ট হেড হয়ে, অ্যাপারেল ডিপার্টমেন্টের হেড হয়ে আমি 2021-এ, এটা ছিল আমার টেনিয়র, এই পর্যন্ত আমি হেডশিপ করেছি। বাই দ্য মিন টাইম আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করা শুরু করেছিলাম। আর হচ্ছে আবার সেই ব্যাক টু ডিএডি, আমি ডিএডিতে অ্যাপ্লাই করলাম, দেখলাম যে হয় কিনা। 2022-তে অ্যাপ্লাই করি এবং হচ্ছে ডিএডি স্কলারশিপটা পিএইচডির জন্য সেটাও হয়ে যায়। সেটা হয়ে আবার জার্মানি ফেরত আসলাম, বর্তমানে জার্মানিতেই আছি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুটেক্স, কিন্তু অন স্টাডি লিভ অ্যাট দ্য মোমেন্ট। স্টাডি লিভে এখন জার্মানির ড্রেসডেনে আছি, ইনস্টিটিউট অফ টেক্সটাইল মেশিনারি অ্যান্ড হাই পারফরমেন্স ম্যাটেরিয়াল টেকনোলজি, আইটিএম। আইটিএম এ আমি পিএইচডি করছি। আমার রিসার্চ গ্রুপ হলো বায়োমেডিক্যাল টেক্সটাইলস। থ্যাংক ইউ স্যার, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ। আমাদের সকল প্যানেলিস্টকে ধন্যবাদ জানাচ্ছি নিজেদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আমি সহ আমাদের সাথে আজকে যারা উপস্থিত আছে, আমাদের অডিয়েন্সরা, অন্য পার্টিসিপেন্টরা সবাই এখন আমাদের প্যানেলিস্টদের সাথে পরিচিত। আমি যারা অডিয়েন্স হিসেবে যারা আমাদের সাথে আছে, পার্টিসিপেন্ট হিসেবে যারা আছে এই মিটিং রুমে, বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা হায়ার এডুকেশন নিয়ে চিন্তা ভাবনা করতেছো, যারা স্কলারশিপের খোঁজ খবর রাখতেছো, তাদের জন্য বলছি আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে একটা কিউএনএ সেশন থাকবে। আমরা তোমাদেরকে কোশ্চেন করার জন্য ফ্লোর দিব, কিন্তু এর মাঝেও আমাদের প্যানালিস্টদের কোনো কথার বা কোনো মন্তব্যের প্রেক্ষিতে যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা চ্যাট বক্সে লিখে দিতে পারো। তো সেই চ্যাট বক্স থেকে কোশ্চেন দেখে আমি আমাদের প্যানালিস্টদেরকে সেই কোশ্চেনটা আমি শেয়ার করব, তখন ওনারা তোমাদেরকে সেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও তোমরা সরাসরি এই কোশ্চেন করার সুযোগ পাবে অনুষ্ঠানের শেষের দিকে। এখন আমরা আমাদের সব প্যানেলিস্টের সাথে পরিচিত হলাম। এখন আমরা ডেডি স্কলারশিপের ইনস এন্ড আউট সম্বন্ধে জানতে চেষ্টা করব, এবং জানতে চেষ্টা করব জার্মানিতে আসলে হায়ার এডুকেশন সিস্টেমটা কিরকম, ড্রেসডেনে পড়ালেখাটা কিরকম হয়, কালচারটা কিরকম, এইসব বিষয়গুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি আবার ফেরত যাব আমাদের প্রথম প্যানেলিস্ট ডক্টর গাফর হোসেনের কাছে। এবার আমি জানতে চাবো যে গাফর, কিভাবে প্রিপারেশন নিয়েছিল তোমার এই ডেয়ার স্কলারশিপের জন্য? মনে আছে কিনা? অনেকদিন আগের কথা যদিও, তারপরেও জাস্ট একটু যদি স্মৃতির রোমন্থন করতে। তোমার আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। ও সরি, ধন্যবাদ। এটা যদিও অনেক আগের, কিন্তু আসলে মনে রাখার মতো একটা একটা বিষয়, যেটা আমার আমার লাইফে প্রথম একটা অপরচুনিটি ছিল। যে কারণে আমি মনে করি না এটা একটা অনেক দিনের বিষয় বলে ভুলে যাওয়ার মতো, আসলে সেটা না। তো যাই হোক, প্রিপারেশনটা আমার ছিল, একটা ড্রিম ছিল জার্মানিতে আসবো। প্রিপারেশনটা আমি না জেনে জেনেই হোক বা না বুঝেই হোক, আমি যেটা করছি, আমি একটু জার্মানির সাথে টাচ রাখার চেষ্টা করছি। ল্যাঙ্গুয়েজের জন্য আমি ভিজিট করতাম। যখন ধানমন্ডির এই সামনের দিক দিয়ে যেতাম, আমি দেখতাম ডয়েসের সেখানে একটা কোর্স হতো। সেখানে আমি ওই গোয়েথে ইনস্টিটিউটে কোর্স শুরু করছিলাম। জাস্ট আমি যাওয়া আসা করতাম, কিছু শেখার চেষ্টা করতাম জার্মান, একটা একটা ড্রিম ছিল। তো যাই হোক, এগুলো নিয়ে আমার শুরু। আর প্রিপারেশনটা বলা বলা যায় এটা স্পেসিফিক ড্যাডির জন্য হয়তো ছিল না, ছিল সামহাও জার্মান ভাষা, একটা নতুন ভাষা আমি একটু শিখি, এরকম। তো তারপর এই মাধ্যমে আমার আরো প্রসেস এই আসার পেছনে শুরু হলো। আমি বিভিন্ন এম্বাসিতে যাওয়া আসা শুরু করতাম। সেটা শুধু জার্মানি না, রাশিয়ান এম্বাসিতে গেছি আমি, জাপান এম্বাসিতে যাইতাম, বিভিন্ন এম্বাসিতে টেক্সটাইল কলেজ থাকতেই তখন আমি যাইতাম। গিয়ে কমিউনিকেশনটা আমি বাড়াইতাম, অর্থাৎ এই এনভায়রনমেন্টের মধ্যে মিশার কারণে আমার ভিতরে এই আগ্রহটা আরো প্রবল ভাবে জন্ম নেয়। সেই সুবাদে আমি ল্যাঙ্গুয়েজ করি,
এরপর আমি বিভিন্ন জায়গায় লেখালেখি করার চেষ্টা করি জার্মানিতে। আমার তখন জানাও ছিল না যে ড্যাড নামে একটা স্কলারশিপ আছে এবং দেয়। তো যাই হোক, আমি টেও ড্রেসডেনে সামহাও অ্যাপ্লিকেশন আমি করি, সেটা হচ্ছে প্রাইভেটলি, প্রফেসরদের সাথে কমিউনিকেশনটা আমার হয়। তারপর ইন দ্য মিন টাইম যখন জার্মান এম্বাসি অ্যানাউন্স করলো স্কলারশিপ, তখনও আমি তাদের সার্কুলারে আমি রেসপন্স করি, আমি আমার ডকুমেন্ট জমা দেই, কিন্তু আনফর্চুনেটলি ওই একই বছরে তারা আমার সব ডকুমেন্টসগুলো ফেরত পাঠিয়ে দেয়, কারণ আমার তখনও পর্যন্ত বয়স হয় নাই। অ্যাটলিস্ট 2 বছরের চাকরি এক্সপিরিয়েন্স লাগতো, সেটা আমার হয় নাই। আহ, সেই কারণে আমি যদিও ফেরত পাইছি, কিন্তু আলটিমেটলি ওই বছরই আমি আসছি, যেহেতু ইউনিভার্সিটি আমাকে ড্যাডি স্কলারশিপের জন্য সিলেক্ট করছিল। এম্বাসি রিটার্ন করলেও ইউনিভার্সিটি আমাকে রিটার্ন করে নাই, তারা আমাকে অ্যানাউন্স করছে এবং আমি ওই বছরই আসছি। এটাই ছিল আমার প্রিপারেশন। থ্যাংক ইউ। আমি আমাদের পরবর্তী প্যানেলিস্টের কাছে যাওয়ার আগে এই গাফফারের যে প্রিপারেশনের যে স্টোরিটা, সেটা থেকে আমি জাস্ট দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের অডিয়েন্সের জন্য, বিশেষ করে যারা স্টুডেন্ট আমাদের সাথে যারা আছে তাদের জন্য বলতে যাচ্ছি। যে ফার্স্ট হচ্ছে গিয়ে নিজে চেষ্টা করতে হবে, খোঁজ খবর রাখতে হবে। আমাদেরকে অনেক কোশ্চেন করে অনেকেই বাংলাদেশে গেলে বা ইমেলে, যে কিভাবে স্কলারশিপ পাবো, কোথায় কি পাওয়া যায়। কিন্তু এই যারা ফাইনাল ইয়ারে আছে বা থার্ড ইয়ারে আছে বা জাস্ট যারা পাশ করে যারা বেরোচ্ছে, তাদের নিজেরই চোখ কান খোলা রাখতে হবে, সবখানে যোগাযোগ করতে হবে। বাংলাদেশে তো সবগুলো দেশের, ইউরোপিয়ান আমেরিকান সব কান্ট্রির এম্বাসি বা হাই কমিশন আছে, সেখানে তাদের ওয়েব পেজ গুলো আছে, ওয়েব পেজ গুলোতে খোঁজ খবর রাখা। তো যেটা হচ্ছে গিয়ে খুবই জরুরি, নিজেকে আপডেট রাখা যে কখন স্কলারশিপের কল আসতেছে, কখন সাবমিট করতে হবে এটা। আর আরেকটা জিনিস হচ্ছে, ডেআরডি স্কলারশিপের জন্য একটা প্রিকন্ডিশন হচ্ছে আন্ডার গ্রাজুয়েট বা বিএসসি প্রোগ্রাম শেষ করার পরে, স্টাডি শেষ করার পরে 2 বছরের চাকুরির অভিজ্ঞতা লাগে, তারপরে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করা যায়। তো এই দুইটা ইনফরমেশন, থ্যাংক ইউ গাফার এই শেয়ার করার জন্য। এবং যারা আমাদের সাথে জয়েন করেছে তাদেরকে বলছি এই জিনিসগুলো নোট রাখার জন্য। তোমাদের যদি ইচ্ছা থাকে ডেআরডি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার, তাহলে এই জিনিসগুলো তোমাদের জন্য অবশ্যই উপকৃত হবে। তো এখন আমরা চলে যাচ্ছি মাহমুদের কাছে। মাহমুদ, তোমার প্রিপারেশনের স্টোরিটা কি? তুমি কিভাবে প্রিপেয়ার করেছিলে নিজেকে ডেআরডি স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য? জি, থ্যাংক ইউ সাইম ভাই। সো আমি প্রথমে এখানে একটা লিঙ্ক শেয়ার করতেছি, যেটা হচ্ছে আমরা ওই সময় এত ওয়েল ইনফরমেটিভ ছিলাম না, যেটা গাফার ভাই বলছে। ইভেন এটা আমার সময় ওরকম ইনফরমেটিভ ছিল না। ল্যাঙ্গুয়েজ শিখাটা আসলে আমার মোটিভেশন ছিল ক্যারিয়ার রিলেটেড। কারণ হচ্ছে আমাদের ওই ইয়া জার্মান এবং যেহেতু সুইজারল্যান্ডের বায়ার ছিল এবং তারা মেশিন সাপ্লায়ার ছিলেন, তাদের সাথে কন্ট্যাক্ট এবং ক্যারিয়ার রিলেটেড, যে না সেই কারণে আমার জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখলে সেটা আমার জন্য ভালো হবে বা ক্যারিয়ারের জন্য, নট নেসেসারিলি যে বাইরে ডিএডি স্কলারশিপে। অ্যাকচুয়ালি আমি ওই সময় জানতাম না ডিএডি স্কলারশিপ সম্পর্কে। সো প্রিপারেশনটা আমার ক্যারিয়ার উপলক্ষে অলরেডি হয়ে গেছিল। মানে আমি ল্যাঙ্গুয়েজটা A2 পর্যন্ত অলরেডি আমার করা হয়ে গেছিল। সো ডিএডি স্কলারশিপ ইভেন আমি B1ও কন্টিনিউ করি, এবং ডিএডি স্কলারশিপের সাথে সেটা খুব ভালো সিঙ্ক্রোনাইজড হয়, যে যেহেতু ওখানে ওই সময় একটা রিকোয়ারমেন্ট, ওই সময় আমার মনে পড়ে A2 ছিল রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্ট নিয়ে আমি পরে আবার কথা বলবো, কিন্তু ওই সময় A2 রিকোয়ারমেন্ট ছিল এবং আমার ওই সময় B1 ছিল। সো এটা আমার জন্য একটা ভালো পজিটিভ হিসেবে কাজ করছে, প্লাস পয়েন্ট। আর বাইরে স্টাডি করতে হলে রেজাল্ট তো থাকতেই হয় ভালো, সো এইটা নিয়ে আমি আর বললাম না। জব এক্সপিরিয়েন্স ছিল আমার সামহাও 1.5 বছর ছিল, 2 বছর ছিল না, যেটা একটা রিকোয়ারমেন্ট। কিন্তু ফরচুনেটলি এটা আসলে বাইরে একটা কালচারটা নর্মাল। ফরচুনেটলি আমি ফাইনাল ইয়ারেই আমি লাইক এ পার্ট টাইম জব টাইপের করতাম। হ্যাঁ। এবং সেটা টেক্সটাইল রিলেটেড, যেটা আসলে দেশের বাইরে এটা খুবই নর্মাল পড়া স্টাডি অবস্থায় ফাইনাল ইয়ারে। সো ওইটা মিলায়ে আমার 2 বছর এক্সপিরিয়েন্স হয়েছিল। এবং আমার মনে হয় যে আমার ল্যাঙ্গুয়েজটা এটা একটা প্লাস পয়েন্ট কাজে ছিল। সো দিয়েছিল এটা প্রিপারেশন, খুবই, সরি। ল্যাঙ্গুয়েজটা খুবই কাজে লেগেছিল, খুবই জি, ইম্পর্টেন্ট মানে ছিল। এইটা ওই বছর থেকে আমার মনে পড়ে যে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি এমফেসাইজ করতেছিল, মানে ডিএডি থেকে। এবং ল্যাঙ্গুয়েজ ওই বছর থেকে আমার যেটা মনে পড়ে, প্রথম ইন্টারভিউ, টেলিফোন ইন্টারভিউ শুরু করছিল ওই বছর থেকে।
এর আগে অ্যাকচুয়ালি ডকুমেন্ট বেস ছিল। ডকুমেন্ট বেস মানে সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করতো এবং নিয়ে নিত, কিন্তু আসলে মানে একটা হচ্ছে সার্টিফিকেটের ব্যাপার, আরেকটা হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজটা কিরকম পারে, মানে দুইটাই ওরা টেস্ট করতো। সেটা So, টেস্ট করার জন্য। জি। আচ্ছা। তো এটা আমার মনে হয় যে মানে প্রিপারেশন বলতে আমি আননোনলি অনেক প্রিপারেশন হয়ে গেছিল, যেটা মেইন ব্যারিয়ার, যেটা আপনি বললেন যে ল্যাঙ্গুয়েজটা। আদারওয়াইজ ইনফরমেশনটা যেহেতু আমি কোইন্সিডেন্টালি পেয়েছিলাম, সো আমার জন্য এটা ইজি ছিল কম্পারেটিভলি, যে মানে প্রিপারেশনটা নেওয়া। গ্রেট, থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ। আদনানের কাছে যাওয়ার আগে আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। জি। যে যারা জার্মানিতে লেখাপড়া করার চেষ্টা করে বা আসার চেষ্টা করে, তাদের সবারই জার্মান ভাষা টুকটাক শিখে আসার চেষ্টা উচিত। কারণ জার্মানিতে ইংলিশ সবাই বলে, কিন্তু তারপরেও রোড সাইন, স্টেশনের ইনফরমেশন সবগুলোই জার্মান ভাষায় থাকে। আমার ক্ষেত্রে আমি একটা বাইং হাউসে জব করতাম। আমাদের মেইন বায়ার ছিল সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ডের বায়ারের হিসেবে মার্চেন্ডাইজার হিসেবে জব করতাম। মার্চেন্ডাইজার হিসেবে জব করলে যেহেতু ফেব্রিক নিয়ে কাজ করতে হয়, থ্রেড নিয়ে কাজ করতে হয়, বাটন নিয়ে কাজ করতে হয়, তখন কেয়ার লেভেল নিয়েও কিন্তু কাজ করতে হয়। কারণ মার্চেন্ডাইজারের কেয়ার লেভেলের ডেভেলপমেন্ট গুলো ফ্যাক্টরির সাথে বায়ারের সাথে করতে হয়। তো তখনই কেয়ার লেভেল গুলো দেখে, কেয়ার লেভেলে নর্মালি ইউরোপিয়ান কান্ট্রিতে যে যে গার্মেন্টস এক্সপোর্ট হয়, সে কেয়ার লেভেলের মধ্যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট গুলো লেখা থাকে, ফাইবার কন্টেন্ট গুলো। তো আমি দেখতাম যে কটনের জায়গায় বাম বলে লেখা। তো সেই হচ্ছে কি আমার জার্মানের সাথে, জার্মান ল্যাঙ্গুয়েজের সাথে প্রথম পরিচয়। তারপরে যখন আমি নিজে স্কলারশিপ আমরা সাইম ভাই কথা মনে হয় শুনতে পাচ্ছি না। হুম। সাইম ভাই মিউট হয়ে গেছেন সম্ভবত। আচ্ছা, মাহমুদ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। সাইম ভাই আসার আগ পর্যন্ত তো আহ, আপনার এক্সপিরিয়েন্স বলতে যেটা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা সাইম ভাই বলতে চাচ্ছিলেন, ল্যাঙ্গুয়েজের প্রিপারেশনটা নেওয়া, এবং এটা একটা লং টাইম প্রিপারেশনের ব্যাপার, যে মোটামুটি 1 বছর প্রিপারেশন নিলে বেটার। এবং আমাদের ইনস্টিটিউটে ল্যাঙ্গুয়েজের জন্য স্কলারশিপ ছাড়াও এখানে মাস্টার্স করা যাবে, সমস্যা নাই। কিন্তু ল্যাঙ্গুয়েজ ছাড়া মাস্টার্স করা যাবে না। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা হচ্ছে, এখানে নিদারহাইন বা আদার ইউনিভার্সিটি আছে এখানে। আমি একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে মানে টিউ 9 বলে একটা একটা কথা আছে এখানে, যে টেকনিক ইউনিভার্সিটি 9, যে টপ ইউনিভার্সিটি কোনটা, এটা একটু দেখে আসা ভালো। হ্যাঁ। তো তাহলে এটা মানে টপ রিসার্চ ইনস্টিটিউটে পড়াশোনা করলে যেটা লাভ, সেটা হচ্ছে আমরা এই পয়েন্টগুলো মেবি আসবে পরে। আমার মনে হয় যেটা এটাতে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আম, উম, আহ, একবার রিসেন্ট রিসার্চ টপিক নিয়ে এখানে আলোচনা বা কারিকুলামে থাকে। মেবি অন্য যে ইংলিশ টট ইউনিভার্সিটি গুলোতেও থাকে, ইভেন জার্মানিতে। কিন্তু জবের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা লাইক এ মাস্ট। সো এখানে কেউ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও পড়াশোনা করে, আমাদের এখানে সেই অপরচুনিটিটা নাই। তবে আমরা আমাদের অন প্ল্যানে যে উইন্টার সেমিস্টার 2026 বা 2027 থেকে আমরা মেবি চালু করব ইংলিশ প্রোগ্রাম, কিন্তু আপাতত মা- আমাদের শুধু জার্মান। মাহমুদ,
জি। জাস্ট তোমার কথার সাথে একটু অ্যাড করে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যখন স্টাডি করছি তখন বাংলাদেশ থেকে কিছু ইভেন টেক্সটাইলের বাইরে সম্ভবত মেকানিক্যালের কিছু ইয়া ছিল, আহ, বুয়েট থেকে পাশ করা, তারাও এই টেক্সটাইলে এই একই ইনস্টিটিউটে তারা মাস্টার্স করছে এবং আহ, আমার ঠিক জানা নাই তারা ইংলিশে করছে নাকি জার্মান। তা আমার আমার ধারণা ড্যাডের যারা প্রোগ্রামে আসে তারা সবাই বাধ্যতামূলক যে তাদেরকে জার্মান ভাষায় করতে হবে। এটা কি আসলে রাইট। ইংলিশে করার কোনো স্কোপই নাই? ড্রেসডেনে মানে টেকনিক্যাল ইউনিভার্সিটি ড্রেসডেনে মাস্টার্স করা, এটা কি ঠিক? ইভেন এটা ক্যারিয়ার জন্য ইম্পর্টেন্ট। কেউ যদি আফটার মাস্টার্স এখানে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, এনি ইউরোপিয়ান কান্ট্রিতে আমার মনে হয় হুম। ল্যাঙ্গুয়েজটা মাস্ট। আমার মনে হয় সাইম ভাই চলে আসছে। গাফা ভাই তাহলে হুম। আমরা সাইম ভাই হ্যাঁ, তাহলে সাইম ভাই শুনতে পাচ্ছেন? আপনার স্টিল মিউট দেখি আপনাকে। আপনি আমি হ্যাঁ। শুনতে পাচ্ছি। আমার হ্যাঁ হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন সাইম ভাই টেকনিক্যাল আপনার। প্রবলেমের জন্য না, থ্যাংক ইউ তোমরা মেকআপ করার জন্য যে সময়টা আমি ছিলাম না। আম, আমরা তো গাফারের কাছেও শুনলাম, মাহমুদের কাছেও শুনলাম, তখন আমরা আদনানের কাছে যেতে যাচ্ছি। আদনান, আমার কোশ্চেনটা ছিল, তুমি তো দুইবারে দুই কিস্তিতে জার্মানিতে এসেছো, প্রথমে মাস্টার্স করার জন্য, এখন পিএইচডি করছো। তো পিএইচডি নিয়ে আমরা আলোচনা আর কিছুক্ষণ পরে করব। তো আমরা তোমার মাস্টার্সে আসার যে গল্পটা, সেই প্রিপারেশনটা কিভাবে করেছিলে, কিভাবে অ্যাপ্লাই করেছিলে, যার ল্যাঙ্গুয়েজটা কোথায় শিখেছিলে, কিভাবে, এই সম্বন্ধে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমার মাস্টার্সের জন্য যখন এসেছিলাম, একটা প্রি রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই একটা ডিসেন্ট রেজাল্ট খুবই প্রয়োজন। বর্তমান যে গ্রেডিং সিস্টেম, আমার মনে হয় 3.5 অ্যান্ড অ্যাবাভ আউট অফ 4, এইটা এটা হচ্ছে, এটা একটা decent result to get the scholarship or to get any master's call from the university. এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সময় যদিও আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এই ধরনের সিস্টেম ছিল, তখন ফার্স্ট ক্লাস ছিল মিনিমাম রিকোয়ারমেন্ট। তো মিনিমাম রিকোয়ারমেন্ট তো আমার ছিলই। অ্যাট দ্য সেম টাইম আমি যখন টিচিং প্রফেশনে ঢুকে গেলাম, তখন আমি নিজে থেকে ফিল করতে পারছিলাম যে আমার একটা আহ, কিছু হায়ার কম্পিটেন্সি দরকার টেক্সটাইল এডুকেশনে। এই জন্য আমি অনেক কিছু সিক করেছি। আমি কিন্তু বুটেক্সেও ভর্তি হয়েছিলাম মাস্টার্সের কোর্সে 2012-এ। তো আমি মাস্টার্স করছিলাম। এখন আরেকটা জিনিস বলে রাখি যে আমি কিছুটা ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি আমার একটা টেন্ডেন্সি ছিল। আমি যখন বুটেক্সের ফার্স্ট ইয়ারে 2006-এ, তখন আমি চাইনিজ শিখতে ভর্তি হয়ে গেলাম। আমার কেন যেন মনে হলো যে চাইনিজরা এত বিজনেস করে টেক্সটাইল রিলেটেড, আমার মনে হয় খুব লাভ হবে আমার চাইনিজ শিখলে। তো আমি 6 মাস ক্লাস করার পর আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পরীক্ষা শুরু হয়ে গেল বুটেক্সে। এই কারণে আমার কয়েকটা ক্লাস মিস গেল। মিস করে আমি আবার ক্লাসে গেলাম। আমার তখন কোনো আইডিয়া ছিল না যে কয়েকটা ক্লাস মিস হওয়ার পর কি কি সুবিধা হয় বা কি কি অসুবিধা হয়। এরপরে আমি ক্লাসে গেলাম। আই ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এরপরে গিয়ে দেখলাম যে আমি ক্লাসের খারাপ ছাত্র থেকেও খারাপ। তো ল্যাঙ্গুয়েজ ক্লাসে গিয়ে দেখলাম যে আমি আর তাল মিলাতে পারছিলাম না। ক্লাস চলে গেলে একদিকে, আমি মনে হয় অলমোস্ট 7 days to 10 days ক্যালেন্ডার ডেইজ আমি যাই নাই। এতে আমার এত বড় একটা ল্যাগ হয়ে গেল। তো চাইনিজটা আমরা ইতি টানতে হলো, চাইনিজ আর শিখলাম না। এরপরে মনে হলো যে এখন কি করব। তো বুটেক্সের ক্লাস চলছে, চলছে। আমি মনে হলো যে খুব ফ্যাশনের জন্য তো মনে হয় ফ্রান্স ভালো, তাহলে ফ্রেঞ্চ শিখি। তা আলিয়াস প্রসেস তো ঢাকা, যেটা ধানমন্ডি, ওখানে গিয়ে ভর্তি হয়ে গেলাম। তো ওখানে গিয়ে ভর্তি হয়ে আমি যেটা দেখলাম যে ফ্রেঞ্চ শিখছি। ফ্রেঞ্চ আমি কিন্তু এই যে A1টা কমপ্লিট করেছি, A2ও কমপ্লিট করছিলাম। কিন্তু ওই সময় আমার যারা ক্লাসমেট ছিল, ওনারা আমাকে বলছিলেন যে তুমি তো টেক্সটাইলের স্টুডেন্ট, তুমি তোমার তো ইয়েতে যাওয়া উচিত, জার্মানি যাওয়া উচিত। জার্মানিতে এই ধরনের ইয়ে আছে। আমার কোনো আইডিয়া ছিল না, কারণ ওই সময়কার তখনকার গুগল অ্যান্ড আদার পার্টিকুলার থিং এত বেশি ইনফরমেশন ছিল না, আর আমরা তো ইউজও করতাম না। তাহলে ইন দ্য মেন টাইম যেটা হলো যে আমি শুনছিলাম এখন ল্যাঙ্গুয়েজটা কি করব, এর মধ্যে জবে জয়েন করে ফেললাম। স্টুডেন্টশিপ চলে গেল, আমি জবে জয়েন করলাম, টিচিং এ জয়েন করলাম, মাস্টার্স কোর্স শুরু করে দিলাম বুটেক্সে। কিন্তু মনে হলো যে না, আমি আরেকটু বেটার জায়গায় যেতে চাই। একটা ফরেন ডিগ্রি হলে মনে হয় খুবই ভালো হয়। তো আমি যে আগে শুনেছিলাম যে ফ্রেঞ্চ কোর্স করার সময় যে জার্মান শিখতে হবে, এখন আমারও জার্মান শেখা দরকার, কি করব। এবং রেজাল্ট তো আছেই। তো আমি দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে হয় আর হচ্ছে গোয়েতে ইনস্টিটিউটে হয়।
এখন ঢাকা ইউনিভার্সিটি আমি ইয়ে করে পরে মনে করলাম যে না, আমার একটু বেটার স্কিল দরকার ল্যাঙ্গুয়েজে, তো আমি গোয়েত ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হয়ে গেলাম। এটা কিন্তু 2012-এর সময়। তো মাস্টার্সও চলছে, জবও চলছে, ইয়েও চলছে, সব এক প্যারালালি চলছে, খুবই বিজি লাইফ। তো আমি এনি হাও অনেক স্ট্রাগল ছিল, আমি অলমোস্ট B1 লেভেল আমি করে ফেলেছিলাম। B1 এর যদি অফিসিয়াল পরীক্ষাটা দেওয়া হয় না, এটু তো আমার ছিলই। এর মধ্যে স্কলারশিপে অ্যাপ্লাই করলাম, এবং এর মধ্যে অনেক গল্প শুনতাম যে অনেকে 2বার ট্রাই করেছে, 3বার ট্রাই করেছে, হচ্ছে না। এনি হাও আমার প্রথমবারই হয়ে গেল, প্রথমবার হয়ে চলে আসলাম। এই হচ্ছে স্যার আমার মাস্টার্সের গল্প আর কি। পিএইচডিটা তো আসলে ইয়াটা রিকোয়ারমেন্ট না। পিএইচডিটা আমরা পরে শুনবো, জি স্যার। পিএইচডি যারা হায়ার এডুকেশনে পরে শুনবো। থ্যাংক ইউ। স্যার আমাদের সাথে আজকে যারা আছে উপস্থিত, যে যারা স্টুডেন্ট বুটেক্স সহ অন্যান্য ইউনিভার্সিটির যারা আছে, যারা জার্মানিতে আসার চিন্তা ভাবনা করছে, এর মধ্যে কেউ যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে থাকো বা কোনো কোর্স করে থাকো, তাহলে চ্যাট বক্সে লেখো তোমরা কোথায় কোন কোর্সটা করেছো এবং কোন লেভেলের কোর্স তোমরা শেষ করেছো। তাহলে সবার একটা ধারণা হবে যে তোমরা তোমাদের প্রিপারেশনটা কতটুকু আগাচ্ছে। রাইট, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে গিয়ে জার্মানিতে যে টেউ ড্রেসডেনে, টেকনিশিয়ান ইউনিভার্সিটি অফ ড্রেসডেন বা ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইংলিশে যদি বলি, এখানে যে মাস্টার স্টাডিটা, এই মাস্টার স্টাডিটার অভিজ্ঞতাটা কি, এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, কি ধরনের সাবজেক্ট ছিল, কোনটা সহজ মনে হইতো, কোনটা কঠিন মনে হইতো, এটসেট্রা। তো প্রথমে ডক্টর গাফফার হোসেন। ধন্যবাদ, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে আসার জন্য। আসলে সেই সময়ের অভিজ্ঞতাটা খুবই খুবই কি বলবো, খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। কয়েক কয়েকটা অ্যাসপেক্টে। একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ শেখার অভিজ্ঞতা, নতুন কালচারে অ্যাডাপ্ট করা, মানুষের সাথে কথা বলা, বা ইউনিভার্সিটির পরিসরে তাদের সাথে কমিউনিকেশন করা। আহ, আহ, অবশ্যই শিক্ষা শিক্ষার যে যে মাধ্যমে যে এক্সপিরিয়েন্স আমরা ক্লাসে নিতাম, ল্যাঙ্গুয়েজের ক্লাসে নিতাম, যে এক্সপিরিয়েন্স আমরা ইউনিভার্সিটির প্রফেসরদের লেকচারের সাথে নিতাম, সেগুলো আসলে আহ, খুব ইম্পর্টেন্ট। যেটা আমি দেখছি যে অনেক ক্ষেত্রেই আমাদের দেশের তুলনায় একটু মানে ডিফারেন্ট। যে জিনিসগুলো আমি মনে করি খুবই আহ, খুবই মূল্যবান আমার জীবনে। যে জিনিসটা আমি মনে করি যে অপরচুনিটি একদিক দিয়ে যেমন ব্যারিয়ার বলা যেতে পারে, যে ল্যাঙ্গুয়েজ আমাকে ব্যারিয়ার হিসেবে আহ, থাকতেছে, মানুষের সাথে আমি কমিউনিকেশন করতে পারতেছি না, বিশেষ করে যারা যারা আহ, অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইংলিশে এসে পড়াশোনা করতে চায়, তাদের সাথে একটা যেমন একটা গ্যাপ তৈরি হয়। কিন্তু আমাদের আমি দেখছি যে এই ল্যাঙ্গুয়েজ তখন তাদের জন্য একটা ব্যারিয়ার, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে এই জিনিসটা অপরচুনিটি। কারণ অপরচুনিটি হয়েছে কমিউনিকেশনে, প্রফেসরদের সাথে কমিউনিকেশনে, যেটা আমাদের ফার্দার স্টাডির জন্য কাজে লাগছে। ঠিক একই রকম পরবর্তী জীবনে যখন আমরা জবের জন্য চেষ্টা করছি, তখনও দেখছি এটার একটা অপরচুনিটি তৈরি হয়েছে ল্যাঙ্গুয়েজের কারণে। আর জার্মান মানুষদের সাথে, তাদের হিস্ট্রির সাথে আমরা বহু ডেপথে আমরা জানতে পারছি। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা আমরা শুনতে পারছি এর মাধ্যমে। কিন্তু এগুলো যখন যদি না থাকতো, আমরা হয়তো এই এক্সপিরিয়েন্স পাইতাম না। সেই পাঠ্যপুস্তকের পড়া আর মানুষের যারা ওই সময় ছিল তাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে জানা এবং এই এক্সপিরিয়েন্স করা, এটা আসলে অন্যরকম। আমরা যখন ইউনিভার্সিটিতে যাইতাম, মাস্টার্সে যখন ক্লাস নিত প্রফেসর, আমরা দেখতাম যে ডিফারেন্সটা কোথায়। আমাদের দেশের অনেক সময় দেখা যায় বেশিরভাগ থিওরিটিক্যাল স্টাডিতে আমরা ইনভলভ ছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি মাস্টার স্টাডি যখন এখানে করতাম ক্লাসে, হয়তো দেখা গেল যে রিসার্চের স্টুডেন্ট যদি গতকালকে একটা রেজাল্ট বের করে থাকে, সেই রেজাল্ট নিয়েই সে আমাদের সেই মাস্টার্স ক্লাসে আমাদের প্রফেসর এসে পড়াইতো। এই যে একটা প্র্যাকটিক্যাল স্টাডি এবং ভেরি কি বলবো, ইনফরমেটিভ এবং ইনোভেটিভ ওয়েতে যে জিনিসগুলো আমাদের কাছে নিয়ে আসতো, আমি মনে করি যে এটা আহ, একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি এই জার্মানিতে আসার পর আমি দেখছি, যেটা আমার আসলে পরবর্তী জীবনে আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি। থ্যাংক ইউ। মাহমুদ। যে সো এখানে হচ্ছে আপনার মাস্টার্সের 4টা সেমিস্টার, এবং 4টা সেমিস্টারের মধ্যে কোর্স একবারে বেসিক থেকে শুরু করে সবগুলা কোর্সের রিলেটেড। এখন আমি যদি
বলি যে আপনার ফার্স্ট সেমিস্টারের দিকে আপনার ম্যাথমেটিক্স, কম্পিউটার, যে সাবজেক্ট কম্পিউটার, এখানে সিএডি, সলিড ওয়ার্ক বা আদার্স এই প্রোগ্রাম এগুলা পড়ানো হয়। ডিজাইন থিওরি আছে, তারপর মেশিন এলিমেন্ট আছে। টেক্সটাইলের সাবজেক্টগুলো তো আছেই, সেটা বিভিন্ন সেটা ইয়ার্ন, ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক, ডাইং সাবজেক্ট, যেগুলো আমরা বাংলাদেশেও কিছুটা পড়ে আসছি, এটা আছে। টেকনিক্যাল টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট আছে, এবং মেশিনারিজ বা ডিজাইনের উপরও সাবজেক্ট আছে। তার মানে সেমিস্টারে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টার হচ্ছে যে বেসিক সবাই পড়তে হয়, এবং কিছু সাবজেক্ট আপনার এটা অপশনালি নেওয়া যায় যে আপনার কোনটা নিবেন। এটা বলতে পারেন যে অ্যাডভান্স সাবজেক্ট হিসেবে নেওয়ার স্কোপটা এখানে আছে আর কি। তো এখানে 120 ক্রেডিট আছে এখানে, এবং প্রতিটা ক্রেডিট হচ্ছে 30 আওয়ার্সে। ক্রেডিট ট্রান্সফার সেটা স্পেশালি যোগাযোগ করতে হবে, অনেক কোশ্চেন আসে যে ক্রেডিট ট্রান্সফার কি সম্ভব কিনা। সেটা আপনার যেটা ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যাকুমুলেশন সিস্টেম ক্রেডিট, এটা যোগাযোগ করতে হবে। আর শেষের দিকে একটা মাস্টার থিসিস, 6 মাসের একটা মাস্টার থিসিস আছে, এবং মাস্টার থিসিসের আগে আহ, দুইটা ছোটখাটো স্টুডেন্ট ওয়ার্ক করার অপরচুনিটিও এখানে আছে। সো যেটা এখানে মেইন পয়েন্ট আমার মনে হয় সেটা হচ্ছে যে আদার দেন থিওরিটিক্যাল যে কারিকুলাম, সেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের যে প্রজেক্টে আমরা কাজ করি, মানে একবার রিসেন্ট যেই কাজগুলো হয় সেগুলাই আপনার কারিকুলামে থাকে, বিশেষ করে টেক্সটাইল রিলেটেড এই টপিকস গুলো। সো আমি খুব ডিটেলে গেলাম না, বাট এটা ডেফিনেটলি কারিকুলাম আমাদের কভার করে। থ্যাংক ইউ। আদনানের কি অভিজ্ঞতা মাস্টার্স করতে এসে জার্মানিতে? সাবজেক্ট গুলো কিরকম লাগলো, বা এখানকার লেখাপড়ার ধরন, প্রফেসরদের সাথে কমিউনিকেশন, ক্লাস অ্যাটেন্ড করা, অন্যান্য দেশের স্টুডেন্টদের সাথে একসাথে ক্লাস করা, সেই কালচারাল বিষয়গুলো কেমন লাগলো? অভিজ্ঞতাটা কি? স্যার, আমার অভিজ্ঞতা বলতে বললে আমি বলবো আমার লাইফের বেস্ট টাইম আমি মাস্টার্সের সময় পার করেছি জার্মানিতে। আর আমি কিছুটা কম্পেয়ার করতে পারবো, কারণ হচ্ছে বাংলাদেশেও মাস্টার্স করার অভিজ্ঞতা আমার আছে, জার্মানিতেও আমার আছে। তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স প্রোগ্রাম হিসেবে আমার মনে হয় বাংলাদেশে যেটা হয় যে খুব সুপারফিশিয়াল নলেজ গুলো দেওয়া হয়, অনেকটা থিওরিটিক্যাল নলেজ, এবং হচ্ছে সবকিছু হচ্ছে এটা হয়েছে সেটা হয়েছে, আইডিয়া গুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোনো মিল দেখি না, বা যেহেতু আমাদের ওইখানে রিসার্চ ল্যাবরেটরিগুলো সেভাবে গড়ে ওঠে নাই, এজন্য বাংলাদেশি কারিকুলামের মধ্যে ইয়েটা নাই, প্র্যাকটিক্যাল কোর্সগুলো নাই। থিসিসে স্টুডেন্টরা এনিহাও ম্যানেজ করে, কেমনে করে এটা স্টুডেন্টরাই সবচেয়ে ভালো বলতে পারে যারা করেছে। কিন্তু জার্মানিতে আমি যেটা দেখলাম যে শুরুতেই হলো যে মাস্টার্সের ক্লাসগুলো, আমাদের থিওরিটিক্যাল ক্লাসগুলো হতো সোয়াই ডপেল স্টুন্ডে, মানে হলো 2 ডাবল আওয়ার্স, এভরি আওয়ার ইজ অফ 50 মিনিটস। 1 ডাবল আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, 2টা ডাবল আওয়ার মানে হলো 3 ঘন্টা, 3.5 ঘন্টা। তো এক একটা কোর্সে 3.5 ঘন্টা করে ক্লাস হয়, এবং 3.5 ঘন্টা করে ক্লাস হয়। তার মানে এমন না যে বুটেক্সে যেমন আমি ক্লাস করতাম যে একদিনে 2টা ক্লাস হয়ে যেত, 3 ঘন্টার আমার কোর্স শেষ। জার্মানিতে আমার সপ্তাহে 5 দিন ক্লাস হয়, প্রতিটা কোর্স 3.5 ঘন্টার, সকাল 7:30টায় শুরু হতো, শেষ হতো বিকাল 3টা 4টা, কারণ আমার ল্যাব ওয়ার্কও থাকতো। এবং হচ্ছে থিওরিটিক্যাল কোর্স, প্রথমে আমি ভাবলাম যে আমি তো খুব ভালো স্টুডেন্ট, অনেক কিছু পারি, যেমন ফর এক্সাম্পল ফেব্রিক ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে আমাদেরকে, তো পারি পারি পারি। 12টা লেকচার, প্রথম 3টা লেকচার পর্যন্ত আমি খুব ভালো স্টুডেন্ট, নিজেকে অনেক গর্ব, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি অনেক কিছু শিখে এসেছি। এরপর যে প্রফেসররা কই যাচ্ছে, হাইটেকে ঢুকে গেছে, এবং আমার মাথার উপর দিয়ে সব যাওয়া শুরু করলো, যে এইগুলো আমি কি শুনি বা কি দেখি, আমি কিছুই বুঝতেছি না বা ধরার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে এতক্ষণ আমি আমার কমফোর্ট জোনে ছিলাম, এখন আমার কমফোর্ট জোনের থেকে টোটালি বাইরে। এবং একটু আগে গাফার ভাই যে কথা বলছিলেন যে গতকালকে ল্যাবে একটা রেজাল্ট আসলো, আজকে এটা শো করা শুরু করলো, মানে এটা শো করছে, ঠিক আছে, আমার উপকারও হচ্ছে, কিন্তু হচ্ছে আমি এত বেশি নিতে পারছি না, আমার ব্রেন কিন্তু এত প্রিপেয়ার্ড না এত লেটেস্ট জিনিস দেখার জন্য। আমার ব্রেন ইভেন আমি বলবো যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, 10 বছর আগেটা নেওয়ার জন্য প্রিপেয়ার্ড না। কিন্তু প্রফেসর অথবা অন্যান্য ইনস্ট্রাক্টর যারা আমাকে দেখাচ্ছে, তারা আমাকে একদম লেটেস্ট কারিকুলামটা দেখাচ্ছে। এবং হচ্ছে রিসেন্ট আমি পরে যখন ওনাদের পাবলিকেশন দেখলাম যে এই জিনিসটা কিছুদিন আগের একটা কাজ ছিল, সেটাই ওনারা ক্লাসে দেখাচ্ছেন। এবং হচ্ছে এই 3.5 ঘন্টা ধরে এই জিনিসগুলো দেখা,
জার্মানের বুঝে একটু সমস্যা অবশ্যই ছিল, কিন্তু আমাদেরকে সেই ল্যাঙ্গুয়েজে সেই স্কিলটা মোটামুটি দেওয়া হয়েছিল যে সাইন্টিফিক টার্মস উই ইউজ টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু হয়তো অন্য অন্য জায়গায় কিছু প্রবলেম হইতো। মানে আমি সেটাই বলবো যে আর হচ্ছে একটু মেকানিক্যাল ওরিয়েন্টেড আমাদের কোর্সগুলো, কারণ হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মেইনলি টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে তো আমাদের ডিলগুলো হয়। যে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলতে সিভিলেও কিন্তু এই জিনিসটা পড়ে না, ফাইবার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। একটা ফাইবারকে কেমনে স্পিন করে আমি আস্তে আস্তে এটাকে একটা সারফেসে মডিফাই করব, সারফেসে আনার পর কি জেনারেট করব যে আমার আলটিমেট গোল, আমি স্ট্রাকচারাল কম্পোজিট করি অথবা বায়োমেডিক্যাল টেক্সটাইল করি অথবা লাইট, আমি মানে এফআরপি, যেটা আর কি এফআরপি তৈরি করি, যেটাই করি হচ্ছে আমার ফাইবার ইঞ্জিনিয়ারিং মডিফিকেশন এবং হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট এগুলি করার জন্য। এবং এগুলো ফিজিক্যাল প্রপার্টি, ইট হ্যাজ টু হ্যাভ দ্য সাফিসিয়েন্ট ফিজিক্যাল স্ট্রেংথ, মেকানিক্যাল স্ট্রেংথ, যে ম্যাটেরিয়ালটা আমি ইউজ করতেছি এটাকে তো আমাকে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে প্রপার এর জন্য। যার কারণে হচ্ছে আমার মনে হয় টেকনিক্যালি বাংলাদেশ শুধু প্রোডাকশনটা কেমনে হবে এইটুক করেই মোটামুটি বাংলাদেশের কোর্সগুলো হয়ে যায় এবং হচ্ছে কিছু এক্সাম্পল দেখানো হয়। কিন্তু এখানে যখন আমি হাতে কলমে দেখি কাজটা এবং লেটেস্ট কাজটা দেখি, একটু শুরুতে হজম করতে সমস্যাই হয়, কারণ লেটেস্ট আসলে আমি প্রিপেয়ার্ড না এবং আমি আমার কলিগরাও কিন্তু আমার ক্লাসমেটরাও প্রিপেয়ার্ড না। আরেকটা জিনিস বলি যে ক্লাস লেন্থ তো বললাম অনেক বড়, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বাংলাদেশে হচ্ছে যে আমি যখন প্র্যাকটিক্যাল ক্লাস করতাম অবশ্যই আন্ডার গ্রেডে, তো ক্লাসগুলো কেমন হতো যে সাপোজ ল্যাব গ্রুপকে তিনটা ভাগ করা হয়েছে, ক্লাসে 80 স্টুডেন্টস, তাহলে আমাদের এক একটা গ্রুপে আমি যখন ক্লাসটা নেই, যে আমার 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ল্যাব ক্লাস, সেই ক্লাসে হচ্ছে আমি এই 3 ভাগে ভাগ করি, একবারে আমি 20 জনকে দেখাচ্ছি। তা আমি অনেক সময় মাথা ছাড়া কিছুই দেখি না, মানুষের মাথা দেখি। জার্মানিতে যখন আমি করি দেখি প্রফেসররা এবং হচ্ছে যারা ল্যাব নিচ্ছে, যে টিচাররা খুবই স্ট্রিক্ট, 5 জনের একটা ল্যাব গ্রুপ হবে, 5 জনকে একসাথে দেখানো হচ্ছে। তাহলে আমি ফার্স্ট টাইম আমার জীবনে যে আমি কোনো একটা কিছু রিয়েল কিন্তু দেখতে পারছি এবং হচ্ছে অলমোস্ট হাতে কলমে যতক্ষণ ল্যাব ক্লাস থাকে উই আর ফ্রি টু ইউজ এনি মেশিনারি আর ডিল উইথ এনিথিং, এই জিনিসটা। যার কারণে আমার হচ্ছে আমার প্র্যাকটিক্যাল যে উইকনেসটা ছিল বিষয়, এটা জার্মানিতে এসে অনেকটাই কেটে গেছে। এরপর তো আরো আমাদের জার্মানির কোর্সে আইটিএম এর কোর্সের মধ্যে আমাদের আরো ছিল ফোরশুংস প্র্যাকটিকুম ছিল, তারপর হচ্ছে স্টুডেন্টসরা কিছু পার্ট টাইম করতে পারতো, যে রিসার্চ গুলো আমরা যে রিসার্চের কাজগুলো ডিল করতাম থিসিসের সময় ফুললি নিজের হাতে করা কাজ। যে এত সাউন্ড মানে প্র্যাকটিক্যালি আমার যে উইকনেসটা, আমি যে ভয় পেতাম যে আমি একটা থিওরিটিক্যাল ইঞ্জিনিয়ার, এই ভাবটা আমার দূর হয়ে গেছে জার্মানি এসে। তো এটা আমি বলতে চাবো, আমি হাইলি রিকমেন্ড করব যে টেকনিক্যাল নো হাউ এর জন্য, টেক্সটাইল টেকনিক্যাল টেক্সটাইলস এর জন্য আই বেট দিস ইজ দ্য বেস্ট ইনস্টিটিউশন স্টাডি করার জন্য। থ্যাংক ইউ। এই সুযোগে আমি একটা জাস্ট ইনফরমেশন শেয়ার করি আমার ধারণা মতে, অন্য কেউ যদি জানে আমার সাথে একটু অ্যাড করবে, যে পৃথিবীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে টেক্সটাইল পড়ানো হয়, এটা হচ্ছে টিউ ড্রেসডেনে। যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইজ এ পার্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটা জার্মান ভাষা ওরা বলে মেশিন এন্ড বাউ। আর কোথাও আমি দেখি নাই, দুনিয়াতে আর কোথাও আমি দেখি নাই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। এবং ডিগ্রিটার নাম কি? ডিগ্রিটাও তো মনে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এমএসসি ইন টেক্সটাইল এন্ড ক্লদিং ইঞ্জিনিয়ারিং, রাইট? এমএসসি। এমএসসি ইন টেক্সটাইল এন্ড ক্লদিং ইঞ্জিনিয়ারিং, বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আর কি। জাস্ট টু অ্যাড, এখানে আমার মনে হয় এটার একটা রিজন আছে। আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, জার্মান মেশিনারিজ দিক থেকে কিন্তু তারা ভেরি রিচ, লেটস ইন দ্য ওয়ার্ল্ড। সো জার্মান মেশিনারি নট অনলি ইন টেক্সটাইল সেক্টর, অলমোস্ট এভরি সেক্টর তারা মেশিনারিজ মানে ডিপার্টমেন্টটা পুরো জার্মানিতে মানে দে কন্ট্রিবিউট অলমোস্ট দ্য বিগ পোর্শন অফ দ্য ইকোনমি। এটা একটা আমার মনে হয় একটা কারণ যে টেক্সটাইল এই ডিপার্টমেন্টে আসার কারণে এরা মেশিন রিলেটেড অর্থাৎ টেক্সটাইল রিলেটেড যে মেশিনারিজগুলো দরকার ইন অল stages from fiber manufacturing till to fabrics, dyeing, everything, তারা আমার মনে হয় এই ডিপার্টমেন্টের আন্ডারে আসার কারণে তারা ইজিলি এটাকে ফ্যাসিলিটেট করতে পারে এবং তাদের বিজনেস মার্কেটটা ইন ফিউচারে হয়তো তারা আরও স্ট্রেনথেন করতে পারে পুরো ওয়ার্ল্ডে। আমার মনে হয় এটা এটা ওয়ান অফ দ্য রিজন তারা কেন এই মেশিন অ্যান্ড বাও অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে কেন নিয়েছে। ওকে,
থ্যাংক ইউ। আমরা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে এই চ্যাট বক্সে আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে দু একটা কোশ্চেন আছে, এর মধ্যে আমাদের প্যানেলিস্টরা দু একটা কোশ্চেনের অ্যান্সারও দিয়ে দিয়েছে। জাস্ট একটা কোশ্চেন আমি আনতে যাচ্ছি সবার সামনে, কারো যদি কোনো কমেন্ট থাকে বা কোনো ওপিনিয়ন থাকে বলার জন্য। একটা কোশ্চেন হচ্ছে, যদি কোনো কারণে কারো সিজিপিএ কম হয়, লাইক 3.3, 3.4, তো তারপরেও কি স্কলারশিপের জন্য কোনো সুযোগ বা অপরচুনিটি কি থাকবে? আবার আরেক এর সাথে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে যে রিসার্চ পাবলিকেশন করা, আহ, এবং রিসার্চ পাবলিকেশন করে অ্যাপ্লাই করলে সেটা কি স্কলারশিপ পাওয়ার সুযোগটাকে কি বাড়ায় দেয়, ইনক্রিজ করে? আহ, আমি হয়তো হ্যাঁ, প্লিজ। আহ, কিছু কমেন্ট করতে পারি এখানে। আমি মনে করি এটা আহ, অবশ্যই সম্ভব, চেষ্টার উপর এবং তার প্রিভিয়াস স্টেট অফ আর্ট সে কি তৈরি করছে সেটার উপর। রেজাল্ট একটা ফ্যাক্টর অবশ্যই, সেটা সর্বক্ষেত্রে স্কলারশিপের জন্য দেখা হয়, সেটা অনেক আগে থেকেই। তো এর পাশাপাশি যদি এক্সট্রা স্কিল তৈরি করতে পারে, সেটা আহ, অন্যান্য দিকে যেমন পাবলিকেশন অথবা রিসার্চের সাথে সামহাও কানেক্টেড থেকে বিভিন্ন লাইনে তার এক্সপিরিয়েন্সটাকে ডেভেলপ করা, রিসার্চ ওরিয়েন্টেড এক্সপিরিয়েন্সগুলো, তাহলে আহ, সেই শুরুর দিকে যেটা আমি কমেন্ট করছিলাম যে স্পেশাল কমিউনিকেশন তৈরি করতে হবে প্রফেসরদের সাথে, ইউনিভার্সিটিদের সাথে। তার তার সাথে যেটা সবচেয়ে বেস্ট ফিট হয়, একটা প্রফেসর যখন একটা স্টুডেন্টকে অফার করে, ওকে ড্যাড স্কলারশিপের বাইরেও কিন্তু অনেক কিছু অপরচুনিটি আছে, যেমন আমার একটা যদি প্রজেক্ট থাকে, আমি ইজিলি আমার প্রজেক্টের আন্ডারে একজনকে নিয়ে আসতে পারি, সেটা আলটিমেটলি বাংলাদেশের স্টুডেন্টের জন্য একটা স্কলারশিপ। সেটা হতে পারে অন্য টাইপের, জাস্ট প্রজেক্টের একটা অ্যাসিস্ট্যান্টশিপ সে পাবে, কিন্তু তার জন্য তো এটা এনাফ। তাকে ড্যাডেই আসতে হবে নট নেসেসারি, যে কোনোভাবেই আসতে পারে স্কলারশিপে আসা। আমি মনে করি সবচেয়ে ভালো, কারণ এইখানে শুধুমাত্র স্টার্টের ভিতরে থাকা যায় না, অনেক সময় থাকে এই স্কলারশিপে আসলে, যে সময়টা মানুষ ইউজ করতে পারে বিভিন্নভাবে, বিভিন্ন দিকে অপরচুনিটি তৈরি করার কাজে ইউজ করতে পারে। তা আমি মনে করি এটা কয়েক দিকে তাকে স্কিলটা ডেভেলপ করতে পারে, শুধুমাত্র রেজাল্ট ফ্যাক্টর না, অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলো সে ওগুলোর মাধ্যমে নিজের স্কলারশিপটা অ্যারেঞ্জ করতে শিওর, পারে। শিওর। আমিও এই যে সাপোর্ট করি এই গাফারের যে ওপিনিয়নটা। কারো যদি হায়ার এডুকেশন করার ইচ্ছে থাকে, তাকে তো সবসময় না, সরি, চোখ কান খোলা রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে কোথায় কি করতেছে। সাথে সাথে চেষ্টাটা থাকবে নিজের, যে যে কোর্সে আছে, যে ইউনিভার্সিটিতে আছে, সেখান থেকে তার রেজাল্টটা ভালো করার। কিন্তু তারপরেও জীবনে অনেক সময় অ্যাক্সিডেন্টালি অনেক কারণে পরীক্ষা খারাপ হয়। তো তারপরেও আমি বলবো হতাশ হওয়ার কিছু নাই। নিজেকে চিন্তা করতে হবে যে আমি অন্যান্য ক্যান্ডিডেট বা অন্যান্য অ্যাপ্লিকেন্টের তুলনায় নিজেকে কিভাবে আরো ইম্পর্টেন্ট করতে পারি, গুরুত্বপূর্ণ করতে পারি, কিভাবে আমার নিজেকে আউটস্ট্যান্ডিং হয়, আমার অ্যাপ্লিকেশনটা যেন অন্যদের তুলনায় বেশি চোখে পড়ে, যারা সিলেক্টর থাকবে, যারা প্রফেসররা যারা সিলেক্ট করবে। এবং সেটা করার জন্য আমার কি করতে হবে? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও হইতে পারে। তারপরে পাবলিকেশন একটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল। কারণ ভালো করে পাবলিকেশন করতে পারলে, এবং সেই পাবলিকেশনটা যারা সিলেক্টর, যে যে প্রফেসররা যারা অ্যাপ্লিকেশনটা দেখে, তাদের কাছে যদি মনে হয় ভেরি গুড পাবলিকেশন, সেটাও তার জন্য স্কলারশিপ পাওয়ার জন্য বা বাইরে হায়ার এডুকেশন অপরচুনিটির জন্য খুবই হেল্পফুল হতে পারে। কিন্তু চিন্তা করতে হবে এইটা যে আমি যেখানে অ্যাপ্লাই করতেছি সেখানে কিন্তু সারা দুনিয়া থেকে, শুধু বাংলাদেশ থেকে বুটেক্স না, অন্যান্য ইউনিভার্সিটির, প্রাইভেট এবং গভর্নমেন্ট পাবলিক ইউনিভার্সিটি, প্লাস সারা দুনিয়া থেকে, ইন্ডিয়া থেকে, চায়না থেকে, পাকিস্তান থেকে, থাইল্যান্ড থেকে, সবখানের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতেছে এবং সবাই ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট, তাদের সিভিও এক্সিলেন্ট দেখা যায়, তাদের রেজাল্টও ভালো থাকে। তো সবার সাথে কম্পিটিশন করতে হলে, জাস্ট ফুটবল খেলার মতো কথা যে চিন্তা করি, যে ওটা হচ্ছে মেসি আর ওদের সাথে খেলা, ম্যারাডোনা, ওই ওই স্টেজের ওই লেভেলে খেলার মতন। তো ওইখানে খেলার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হবে? কোনো না কোনো দিক থেকে আউটস্ট্যান্ডিং হইতে হবে, আউটস্ট্যান্ডিং হওয়ার চেষ্টা থাকতে হবে, দেন স্কলারশিপ গুলো পাওয়ার সুযোগটা বেড়ে যায়। আর এছাড়াও যেটা ডক্টর গাফফার বললো, যে স্কলারশিপ, ডেয়ার স্কলারশিপ ছাড়াও আরো অন্যান্য সুযোগ আছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টশিপ, জাস্ট এগুলো বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটকে ব্রাউজ করে সেগুলো খোঁজ খবর রাখলে সেই অপরচুনিটিস গুলিও এক্সপ্লয়েট করার সুযোগ আছে। মেবি আরেকটা জিনিস, যদিও সময় কম, 1 মিনিটের মধ্যে আমি শেষ করব, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এখানে কিন্তু পিএইচডি বা মাস্টার্স, বিশেষ করে মাস্টার্সে হয়তো একটু সমস্যা, ব্যারিয়ার আছে, কিন্তু আমি যদি স্টাডিটা পিএইচডিতে নিয়ে যাই, তাহলে কিন্তু অনেক আবার আরো বেশি ওপেন, বিশেষ করে ফান্ডিং অর্গানাইজ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে
ইউনিভার্সিটি যদি সেটা নাও দিতে পারে, কোনো একটা ইনস্টিটিউটের আন্ডারে যারা আসলে পিএইচডি দিতে পারে না কিন্তু ফান্ড দিতে পারে, তারা তাদের প্রজেক্টের মাধ্যমে কোনো স্টুডেন্টের ফান্ড এনশিওর করলো, স্টুডেন্টটা তার নিজের ইচ্ছায় কোনো একটা ইউনিভার্সিটিতে সে এনরোল করে জাস্ট সেই ইউনিভার্সিটির একটা প্রফেসর তাকে সুপারভাইজ করবে। কিন্তু তার ইয়াটা হবে, তার ফান্ডিং প্রোভাইডটা করবে হচ্ছে ইনস্টিটিউট, অর্থাৎ রিসার্চ ইনস্টিটিউট। যদিও তারা নিজেরা ডিগ্রি দিতে পারবে না, কিন্তু ফান্ড এনশিওর করতে পারবে এবং প্রজেক্টে ওই সিমিলার টপিকে সে কাজ করাতে পারবে, তো পিএইচডি টপিকে। তো এভাবে অনেকে অনেকভাবে জিনিসগুলো স্টাডিতে আসতে পারে এবং স্কলারশিপ নিয়ে আসতে পারে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। মাহমুদ এন্ড আদনান, কোনো কিছু অ্যাড করার আছে এখানে? আর আমি একটু অ্যাড করতে চাই আর কি। আমি 3.5 বলে মনে হয় আমি সমস্যাটা ক্রিয়েট করলাম। একটু ক্ল্যারিফাই করি আর কি, যে একটা ভালো রেজাল্ট আসলে একটা প্রফেসরকে আইডেন্টিফাই করতে হেল্প করে যে স্টুডেন্টটা এই মেন্টাল লোড নিতে কেপেবল। কারণ প্রফেসরকে তাকে স্টুডেন্টটাকে নিচ্ছে কিন্তু তার দিয়ে রিসার্চ করানোর জন্য অথবা তার দেশের ইন্ডাস্ট্রিটাকে গ্রো করানোর জন্য। এখন আমি নিজে আমার টিচিং ক্যারিয়ারের সময় আমি লক্ষ্য করেছি যে আমার অনেক স্টুডেন্ট ছিল যে যাদের রেজাল্ট ভালো না কিন্তু তারা রিসার্চ করার জন্য খুবই ভালো, রাইটিং এর জন্য ভালো। আসলে তো রেজাল্ট দিয়ে আমরা রাইটিংটাও বুঝি যে সে আসলে পাবলিকেশন করতে পারবে কিনা, রাইটিং স্কিলটা কেমন, ও মেন্টাল লোড নিতে পারবে কিনা। এখন হচ্ছে তারপরেও যেহেতু এটা একটা কম্পিটিশন, শুধু বুটেক্স না, আহসানুল্লাহ না, ড্যাফোডিল না, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এতগুলো কলেজ আছে আমাদের, টেক্সটাইলের কলেজ, এবং হচ্ছে ওয়ার্ল্ডের পাকিস্তান, ইন্ডিয়া সহ অনেকগুলো দেশ থেকে অ্যাপ্লাই করে। এখন আসলে সিলেকশনের জন্য সবাইকে তো আর পার্সোনালি চেনা সম্ভব হয় না, যার কারণে রেজাল্টটা একটু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেয়, বেশি মাত্রায় এগিয়ে দেয়। কিন্তু 3.2, 3 ওদের কিন্তু ফেলে দেওয়া হয় না। ওরা যদি একটা ভালো এক্সপিরিয়েন্স দেখাতে পারে, জব এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, একটা রিসার্চ ইনস্টিটিউশনে কাজ করেছে অথবা আর&ডি তে কাজ করেছে, এবং হচ্ছে কোনো আহ, বলার মতো স্পেকটেকুলার কোনো একটা অ্যাচিভমেন্ট শো করতে পারে সিভিতে, তাহলে ডেফিনেটলি সে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পাবে। আর আর হচ্ছে ইন্টারভিউতে অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং 3.5 এটা কিন্তু কোনো বার না, এটা আমি জাস্ট এমনি একটা ইজি সাইমুলেট করার জন্য বলেছি, কিন্তু এটা আসলে ইয়ে না। রাইট, রাইট, থ্যাংক ইউ আদনান। আমি পরের দুটা কোশ্চেন একসাথে করব, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসতেছি। একটু সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য আমাদের প্যানেলিস্টদেরকে রিকোয়েস্ট করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে, জার্মান ভাষা শিখা এবং জার্মান ভাষায় লেখাপড়া করা দেখি খুবই কঠিন, আহ, নিজের এক্সপিরিয়েন্সটা কি ছিল? আর সেকেন্ড হচ্ছে গিয়ে প্রত্যেককে যদি তার নিজের দিকে তাকায়, জার্মানিতে লেখাপড়া করার পর এই যে এই জার্মানির ডিগ্রিটা এবং এই স্কলারশিপটা আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টে কিভাবে হেল্প করে, তো নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের লাইফ থেকে যদি একটু শেয়ার করে। গাফফার প্রথমে। হ্যাঁ, অবশ্যই জার্মান একটা নতুন ভাষা, সেই হিসাবে আমি বলবো কঠিন, কিন্তু এর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকলে আমার মনে হয় না এটা খুব একটা কঠিন। সেই কারণে আমরা আর্লি স্টেজে আমরা বাংলাদেশ থেকে কিছু স্টার্ট করতে পারি, কিন্তু আমরা যদি ডে বা অন্যান্য কোনো স্কলারশিপে এখানে আসতে পারি, অ্যাটলিস্ট মাস্টার্স প্রোগ্রামে, তাহলে আমার মনে হয় খুব একটা সমস্যা না। কারণ বিশেষ করে ডেডের প্রোগ্রামে একটা ল্যাঙ্গুয়েজের একটা সময় দেওয়া হয়, প্রায় মনে হয় 3 থেকে 6 মাস, 3 মাসের মতো, সরি, 3 থেকে 6 মাস আমার ধারণা। তো এই সময়টা আসলে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এনাফ, কারণ এখানে আর অন্য কোনো কাজ নাই, এখানে কোনো ক্লাস নাই যে ক্লাসের পাশাপাশি আমাকে মানে মাস্টার্সের কোনো ক্লাস নাই যে ক্লাসের পাশাপাশি আমাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এটা সম্পূর্ণরূপে আইসোলেটেড একটা কোর্স, যেটা করার পরে মাস্টার্সে এনরোল করতে হয়। তো আমি মনে করি না স্কলারশিপে কেউ যদি আসতে চায় তার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো চিন্তা থাকা উচিত, কারণ এটা সিম্পলি একটা কাজেই একটা স্টুডেন্ট তখন সময়টা বাই করবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তবে কেউ যদি সেলফ ফাইন্যান্সে আসে তাহলে কিছুটা চ্যালেঞ্জ হয়ে যায় তার জন্য, কারণ তাকে ওই সেলফ ফাইন্যান্সে যদি এখানে ইনকাম করে তাকে অ্যাডাপ্ট করতে হয়, তার জন্য ইনকামের জন্য সময় বের করা, কাজ করার জন্য সময় বের করা, এরপর ল্যাঙ্গুয়েজের জন্য টাকা পয়সা সব কিছু, এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক এক্সপেন্সিভ। কাজে এটা একটু চ্যালেঞ্জ হয়ে যায় তার জন্য। যদি কেউ সেলফ ফাইন্যান্স আসে, তবে স্কলারশিপে আসলে আমি মনে করি না খুব একটা সমস্যা।
আর এটার অপরচুনিটি তো অবশ্যই অনেক। আমি যদি অপরচুনিটির কথা চিন্তা করি তাহলে ল্যাঙ্গুয়েজ আমার নিজের ইচ্ছায় আমি শিখতে চাইবো। যদি আমি মনে করি যে এখানে আমি আমি ফিউচার স্টাডি করতে চাই তাহলে ল্যাঙ্গুয়েজ একটা এটাকে ফ্যাসিলিটেট করবে। আমি যদি ফিউচার জব করতে চাই এটা ফ্যাসিলিটেট করবে। সব দিক থেকে আমি কালচারের সাথে মিশতে পারবো, প্রফেসরদের সাথে কমিউনিকেশন করতে পারবো। এই রিলেশনের মাধ্যমে কিন্তু অনেক অপরচুনিটি তৈরি হয়ে যায়। তো আমি মনে করি ল্যাঙ্গুয়েজ একটা বিশাল ব্যারিয়ার বটে, কিন্তু এটা মানে অপরচুনিটি ইজ greater than the barrier. থ্যাংক ইউ। মাহমুদ। যে আমি মানে জাস্ট শর্টলি যেটা বলতেছি সেটা হচ্ছে যে অপরচুনিটি সাথে রিলেটেড অনেকে যেটা চিন্তা করে যে আমি ডিএডি ল্যাঙ্গুয়েজের জন্য বা লাইক ইনভেস্টমেন্ট, হ্যাঁ যেমন বাংলাদেশে আমি এটা পড়বো, তো এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা অন্য কোনো দেশের সাথে এমন না যে ইউকে ইউএসএ একই ল্যাঙ্গুয়েজে এটা কাভার করে, বাট আমরা নর্মালি যেটা দেখি একটা ব্যালেন্স স্টুডেন্ট দেখি। তার মানে একটা স্টুডেন্ট আমি যদি কম্পেয়ার করি যে ভেরি গুড এক্সিলেন্ট রেজাল্ট, আর একটা স্টুডেন্ট আমি যদি বলি যে একটু কম, আমি বলতেছি না যে খারাপ, কারণ যারা হায়ার স্টাডি করতে চায় তারা ডেফিনেটলি ভালো স্টুডেন্ট হইতে হবে। সেক্ষেত্রে আমরা আসলে ল্যাঙ্গুয়েজটা প্রায়োরিটি দেই, মানে আমি যদি কম্পেয়ার করি দুজনের মধ্যে, কারণ আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা পড়ার স্টাডি মিডিয়ামটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ। তো আগে এটা রিকোয়ারমেন্ট কম ছিল, A2 হইলেই মোটামুটি অ্যাপ্লাই করা যেত। আমি জানি যে এটা ডিফিকাল্ট, বাংলাদেশে থেকে শেখা এটা আসলে ডিফিকাল্ট। আর গাফার ভাই যেটা বললো এটাও ঠিক, যে এখানে ডিএডি কিন্তু মানে আমার মতে 40% টাকা ইনভেস্ট করে শুধু ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ফার্স্ট 6 মান্থ শুধু ল্যাঙ্গুয়েজই শিখবে সে। হ্যাঁ, কারণ এখানে কম্পেয়ার মানে রিলেটিভ কম্পেয়ার টু আইএলটিএস অথবা টোয়েফেল, মানে সিমিলার ইউনিভার্সিটি এন্ট্রি ল্যাঙ্গুয়েজ এক্সামও পাস করতে হয়, তো ওইটার জন্য সে সময় পাবে। সো আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজটা আমি যদি বলি যে ইস হাইসে মাহমুদ হোসেন, আমার কাছে আগে খুব রুক্ষ মনে হইতো ল্যাঙ্গুয়েজটা, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে না, ইটস ওকে। মানে ল্যাঙ্গুয়েজটা এমন একটা জিনিস যে এইটা আমি সবার সাথে একমত যে এটা ইন্টারেস্টটা থাকতে হবে। ল্যাঙ্গুয়েজটা এটা আসলে মুখস্থের মতন ব্যাপার না, ইন্টারেস্টটা থাকতে হবে। আর অপরচুনিটি যেটা মানে ইম্পর্টেন্ট, যে কেউ এখানে রিসার্চ লাইনেও যাইতে পারে, আবার ইকোনমি, জার্মান ইকোনমি বা অস্ট্রিয়া যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ আছে, বা সুইজারল্যান্ডে আমাদের অ্যালুমনিরা আসলে খুবই ভালো জায়গায় আছে। আমি জানা মতে এমন কেউ নাই যে যারা জবে নাই, মানে জবে ঢুকে নাই, ম্যাক্সিমামই জবেই আছে। এবং অ্যাডিটাস, পুমা, আমি যদি জার্মান কোম্পানির নাম শুরু করি এটা অনেক মানে লম্বা লিস্টটা। সো আমি বলবো যে এটা মোটিভেশন থাকা উচিত যে ল্যাঙ্গুয়েজটা পারলে, এবং উম, যেটা সায়েম ভাই আপনিও বললেন যে চেষ্টাটা থাকতে হবে, যে জিনিসটা যদি সেই মোটিভেশনটা থাকে স্টাডি করার, আমার মনে হয় এটা পসিবল। আর এখন তো এখনকার দুনিয়াতে ওয়েল ইনফরমেটিভ, সো এটা তো সায়েম ভাইরা বা অন্যরা আমরা যে যে পরিমাণ এটা এফোর্ট দেই, বা ইন্টারনেট ইজ এভরিথিং অ্যাভেলেবল, সো আমার মনে হয় যে আহ, সেই মোটিভেশনটা থাকতে হবে এবং থাকতে হবে। ধৈর্যটা থাকতে হবে। ইয়া, থ্যাংক রাইট। ইউ। আদনান। থ্যাংক ইউ স্যার। ল্যাঙ্গুয়েজের আসলে আমি তিনটা ডিফারেন্ট, আদার দেন ইংলিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান করে আমার যেটা মনে হলো যে ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য সবচেয়ে হলো যে কনসিস্টেন্সি, সবসময় রেগুলার ক্লাসে যেতে হবে, ক্লাসের কাজগুলো করতে হবে, কমিউনিকেশনের মধ্যে সবসময় থাকতে হবে। ওয়ান্স এ ভেরি গুড স্টুডেন্ট অফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স 7 দিন 10 দিন ক্লাসে না গিয়ে ক্লাসে কিছুই মানে ক্লাসে কিছুই বুঝলো না, তার মানে এটা কি দাঁড়ায় যে কোনো বাংলা কেউ শিখতে গেলেও কিন্তু একই সমস্যাই হবে যদি কোনো ফরেনার আসে। তাহলে যেটা আসলে দরকার যে ল্যাঙ্গুয়েজ আসলে জার্মান ল্যাঙ্গুয়েজটা ডিফিকাল্ট না, করতে করতে হয়ে যাবে, রেগুলার ক্লাসটা করা অ্যাটেন্ড করা উচিত। এবং হচ্ছে জার্মানিতে আসলে আমরা আরেকটু ভালো করি, কারণ কি জার্মানিতে হচ্ছে আমরা জার্মানিতেই থাকি, জার্মানিতেই সুপার শপে যাচ্ছি, বাইরে কথা বলছি, রোড সাইনগুলো পড়ছি, রুলসগুলো পড়ছি, বিজ্ঞাপন পড়ছি, সব কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে পড়ছি। যার কারণে হচ্ছে জার্মানি যেহেতু আমার প্র্যাকটিসটা বেশি হচ্ছে, তাই দেখা গেল যে আমি বাংলাদেশে জার্মান কোর্স করতে গিয়ে যে হিমশিমটা খেলাম, জার্মানিতে এসে আমি হিমশিমটা খাচ্ছি না। কিন্তু আমি এটা বলতে পারি না আমার বাংলাদেশের টিচাররা খারাপ ছিল ল্যাঙ্গুয়েজ কোর্সের, জার্মানির টিচাররা বেটার, এটা না, আমার বাংলাদেশের টিচাররাও কিন্তু অনেক ভালো। সমস্যা হচ্ছে আমি বুটেক্সে জব করছি বা ইন্ডাস্ট্রিতে জব করছি, মাস্টার্স করছি, রাতে 2 ঘন্টা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আসছি, কিছু হোমওয়ার্ক করে পরের দিন অফিসে যাচ্ছি, এভাবে কিন্তু খুব ডিফিকাল্ট।
কিন্তু যেহেতু আমি বাংলাদেশে এসে জার্মানিতে এসে যেহেতু আমি থেকেছি 6 মাস ডিএডির ফান্ডিং এর আন্ডারে, এবং হচ্ছে যেহেতু আমার আর কোনো কাজ ছিল না, তাই ফাউন্ড ইট রিয়েলি ভেরি ইজি। আর হচ্ছে যে আসলে এই এই মাস্টার্স কোর্সে আমাকে কিভাবে হেল্প করেছে, আমি অ্যাজ এন একাডেমিশিয়ান আমি খুবই হাইলি বেনিফিটেড হয়েছি। যে রিসার্চ কেমনে করতে হতো আমি জানতামই না, কিভাবে পাবলিকেশন করতে হয়, একটা কাজ কেমনে আগাইতে হয়, ফাইবার ইঞ্জিনিয়ারিং এর যে বেনিফিট গুলো, যে একটা সিভিল ইঞ্জিনিয়ার যে রিসার্চটা সেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমি অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কন্ট্রিবিউট করতে পারি, ওগুলো নিয়ে আমি ডিল করতে পারি। ফাইবার ম্যাটেরিয়ালটাকে আমি প্রসেস করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ইউজ করতে পারি। বায়োমেডিক্যালে আমি আমার অবদান আছে। এখন আমি মাস্টার্স করার পর আমি কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করতে পারি, আমার সেই সুযোগটা আছে। সিভিলে আমি অ্যাপ্লাই করতে পারি, কারণ ফাইবার নিয়ে অনেক প্রফেসর কাজ করে সিভিলে, অল ওভার দ্য ওয়ার্ল্ড এই কাজগুলো হচ্ছে। সিমিলারলি অ্যারোস্পেস বলি, অথবা এখন যদি আমি এফআরপি বা কম্পোজিট নিয়ে যদি কোনো প্রফেসর কাজ করে, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিন্তু আমাকে নিচ্ছে, কারণ আমি ফাইবার জানি, ফাইবার প্রপার্টি জানি, এগুলো কেমনে স্পিন করতে হয়, কেমনে এটাকে একটা সারফেস জেনারেট করতে হয়, এগুলো আমি জানি। তো ওনারা তো এটাই চাচ্ছেন, এবং হচ্ছে এটাকে আমি একটা অ্যানালাইজ করতে আমি শিখে গেছি টিউব রিজনে এসে, আমাদের খুব সুবিধা হচ্ছে। তো এটা আমি ব্যক্তিগতভাবে আমি ইউজ করছি আমার রিসার্চ পারপাসে। আর হচ্ছে যে কোনো লাইফে যে কোনো গোল যদি থাকে রিসার্চ ওরিয়েন্টেড, এটা হাইলি এটা অ্যাপ্লিকেবল, ইউজ করা যাবে, বেনিফিটেড হওয়া যাবে। এই তো স্যার। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, যারা আমাদের বিশেষ করে যারা স্টুডেন্টরা যারা আমাদের সাথে আজকে যুক্ত আছে তোমাদের জন্য, যে শুধু ড্যাড স্কলারশিপ বা জার্মানি যাওয়ার জন্য একটা ল্যাঙ্গুয়েজ শেখা এই না। এই আজকের দুনিয়ায় তুমি যে পেশাতেই যাও, যেখানে কাজ করো, যে দুনিয়াতে জানতে চাও, একের অধিক ল্যাঙ্গুয়েজ শেখার মাইন্ডসেটটা তোমার থাকতে হবে। এবং জার্মানিতে আসার পরে, জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার পরে, তখন আমাদের মাঝে গাফফারও জানে, আমাদের মাঝে কিন্তু তখন অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখারও, কারণ জার্মানিতে ইতালি থেকে মানুষজন আসে, স্টুডেন্টরা আসে, ফ্রান্স থেকে আসে, তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখার, স্পেন থেকে আসে, এগুলো শেখারও আমাদের মধ্যে আগ্রহ জমেছিল, এবং আমরা চেষ্টা করেছিলাম শিখতে আর কি। তো আজকের দুনিয়ায় যে যেখানে থাকে না কেন, একের অধিক ল্যাঙ্গুয়েজ জানা, ইংলিশ এবং অ্যারাবিক হোক, অ্যারাবিক, অনেকে জাপানে যাওয়ার জন্য জাপানিজ শিখে, চায়নার জন্য জাপানি। তো এইটার জন্য ওপেন থাকতে হবে মনটা। ল্যাঙ্গুয়েজকে ভয় পেলে চলবে না, আনন্দের সাথে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এবং জার্মান ভাষাটাকেও যদি কেউ আনন্দের সাথে নেয়, তাহলে ডিফিকাল্ট হওয়ার কোনো কোশ্চেন নাই, কারণ আমরা যেহেতু পেরেছি, অন্যরা আরো পারবে, কারণ এখন সবার টেকনোলজি আরো বেশি আছে, ওয়েবসাইট আছে, অনেক শেখার সুযোগ আরো বেড়ে গেছে আর কি। ঠিক আছে, আহ, অনেক। এক মিনিটে তিনটা পয়েন্ট আমি বলবো, যেহেতু অনেকের কাছে হয়তো জার্মান ল্যাঙ্গুয়েজটা ডিফিকাল্ট মনে হবে। তিনটার মধ্যে একটা হচ্ছে, আমরা বাংলাদেশি যারা স্টুডেন্ট তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে, ছোটবেলা থেকে প্রচুর পরিশ্রম করে, এবং এবং থিওরিটিক্যাল ইফোর্ট তাদেরকে সবচেয়ে বেশি দিতে হয়। তা আমি মনে করি এই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বাংলাদেশিরা যথেষ্ট এক্সপার্ট, তাদের ভয় পাওয়ার কিছু নাই। তারা যে এফোর্ট দিয়ে অভ্যস্ত, তার তার কিছু অংশ দিলে ল্যাঙ্গুয়েজটা হয়ে যাবে। এক। দুই নাম্বার হচ্ছে যে এইখানে যদি কেউ আসে, তাকে আরো ভয় পাওয়ার কারণ নাই, কারণ ল্যাঙ্গুয়েজ যেখানে করানো হয় সেখানে যেভাবে করানো হয়, ইটস লাইক এ কিডস লাইক কিন্ডার গার্ডেন। সো এটা মানে বাচ্চাদেরকে নিয়ে যেমন একটা ক্লাসে খেলা হয়, খেলার মাধ্যমে শেখা হয়, এখানকার পরিবেশটা অনেকটা ওইরকম। আমাদেরকে নিয়ে টিচাররা বহু রকম ফানি কাজগুলো করতো, যেটা আসলে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, কমিউনিকেশনের জন্য এটা খুব একটা ভালো। আরেকটা হচ্ছে যে আহ, এখানে অবশ্যই এটা একটা পরিবেশ আছে যেখানে পরিবেশটা অনেকটা হেল্প করে। ধন্যবাদ। আর আরেকটা কথা বলে রাখি, যে আমার অভিজ্ঞতা থেকেও জানি, এখন আদনান আর মাহমুদরা আছে, ওরাও শেয়ার করবে। আমাদের সময়গুলোতেও, আমি নিজের কথা বলতেছি না শুধু, যারা বাংলাদেশি ছিল ড্রেসডেন ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামে, তাদের খুবই সুনাম ছিল, ল্যাঙ্গুয়েজে ভালো করা সহ প্রত্যেকটা কোর্সে ভালো রেজাল্ট করা, হাইয়েস্ট নাম্বার পাওয়া, এগুলোর জন্য বাংলাদেশিদের অনেক সুনাম। তো বাংলাদেশি আমরা যারা আছি, চেষ্টা করলে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে জার্মানিতে ভালো রেজাল্ট করা এবং এখানে কেরিয়ার ডেভেলপ করা, এটা যে সম্ভব, এটা প্রমাণ আমাদের চোখের সামনেই আছে। সো ভয় পাওয়ার কিছু নাই। মাহমুদ, কি কিছু বলতে চাচ্ছিলা নাকি জি আমি না, নেক্সট এটা কোশ্চেন? আপনার এক কথায় আমি একমত যে আসলে বাংলাদেশের স্টুডেন্টদের বিশেষ করে বা যারা এখানে অ্যালুমনি করছে, আমাদের যে প্রফেসর আছে অলওয়েজ প্রশংসা করে, এবং মানে রেজাল্ট
অবশ্যই ইম্পর্টেন্ট, এবং অলরেডি প্রফেসররা অলওয়েজ আমাদের রেফারেন্স দেয় বা আপনাদের রেফারেন্স দেয় যে না এরা ভালো করতেছে। সেটা শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির মধ্যে না, এটা অন্য কমিউনিটির কাছেও আমরা মানে ভালো সুপরিচিত। এবং ডেফিনেটলি আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু এখানে অনেকে আছে বাংলাদেশি, সো এটা ভয় পাওয়ার কিছু নাই। যদি কিছু নাই। স্কলারশিপে চেষ্টা করো, ইনশাল্লাহ যদি হয় তাহলে আমরা হেল্প করার জন্য ভেরি ওপেন। ভেরি গ্রেট, থ্যাংক ইউ। আমরা অনেক কোশ্চেন জমা আছে, কিউএনএ সেশনে যাব সংক্ষেপে। জাস্ট যাওয়ার আগে আমাদের আলোচনা থেকে সব মোটামুটি অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমাদের প্যানেলিস্টদেরকে বলবো যে আমাদের যারা স্টুডেন্টরা যারা আছে, যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে, এক কথায় কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য। আহ, আমি শুরু করি। হ্যাঁ, গাফফার, হ্যাঁ। অ্যাডভাইস তো আসলে অনেক কিছুই এই কথার মধ্যে দিয়ে অলরেডি দেওয়া হলো। আসলে এটা ভেরি স্পেসিফিক, কে কোন কাজে আহ, মানে এই জার্মানিতে আসতে চায়। যদি কেউ মাস্টার্স আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসতে চায়, তার তার জন্য অ্যাডভাইস একরকম। মাস্টার্সে আসতে চায় তার জন্য একরকম। পিএইচডিতে যদি কেউ আসতে চায় তার জন্য আরেক রকম। তো যে যেভাবে আসতে চাক না কেন, তাকে ওই শুরুর দিকের যে কথাটা, তাকে ইফোর্ট দিতে হবে। আহ, তাকে শুরু থেকে প্ল্যান করতে হবে এবং একটা লাইফকে ডিজাইন করতে হবে যে আমি এইভাবে এইভাবে এই কাজগুলো করতে চাই। যেমন আমি যদি রিসার্চে যাই মাস্টার্স করার পর, তাহলে আমি এবং সেটা যদি হয় বুটেক্সেই, তাহলে আমি কি করব? আমি চেষ্টা করব রিসার্চের সাথে আমার বুটেক্সেই আমাদের টিচারদের সাথে ভালো কমিউনিকেশন থাকতে হবে, প্রফেসরদের সাথে থাকতে হবে এবং তাদের সাথে রিসার্চ ওরিয়েন্টেড টপিকগুলো নিয়ে কথা বলতে হবে, কাজে ইনভলভ করতে হবে। এভাবে স্টেট অফ আর্ট যদি তৈরি করে নেওয়া হয়, তাহলে কিন্তু এখানে আসাটা ইজি। সো এটা একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করি। এইভাবে তার নিজেকে প্রিপারেশন করতে পারে এবং এই অপরচুনিটিগুলো নিতে পারে। আর আরেকটা জিনিস ভাবতে পারে, সেটা হচ্ছে পোস্ট স্টাডি। সো পোস্ট স্টাডি যদি কেউ মাস্টার্স করে শেষ করে, তার জন্য কিন্তু একটা ফিউচার অপরচুনিটি, সে যদি ইচ্ছা করে ইউরোপে তৈরি করতে চায়, সে কিন্তু করতে পারে। তা সে যদি পিএইচডি ফার্দার করতে চায়, তাকে এই মাস্টার্সের মাধ্যমে সে কিন্তু এই সুযোগটা তৈরি করতে পারবে। এইভাবে যদি আমি দেখি যে আমার গোলটা অনেক বড়, সে তার তুলনায় আমার প্রিপারেশনটা কিন্তু তখন নিজের কাছে মোটিভেশনটা বাড়বে। সে so, তার প্রিপারেশনটা ওই রকমভাবে হবে, সে নিজেকে বিভিন্ন সাইডে স্কিল ডেভেলপ করার চেষ্টা করবে, স্টেট অফ আর্ট ক্রিয়েট করার চেষ্টা করবে, পাবলিকেশন রিসার্চ ওরিয়েন্টেড জিনিসগুলো। এভাবে আহ, সেক্ষেত্রে তার 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 পুরো রাস্তাটা আসলে ক্লিয়ার হয়ে যাবে এবং মানে ডে বাই ডে এই জিনিসগুলো, তার স্কিল বাড়বে এবং কমিউনিকেশন বাড়বে, সবকিছুই তাকে হেল্প করবে অ্যাকচুয়ালি। তো আমাদের এবার ডিএডি স্কলারশিপের আমরা ডেডলাইন হচ্ছে আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা ডকুমেন্ট নিচ্ছি। এন্ড অফ সেপ্টেম্বর হচ্ছে ম্যাক্সিমাম। তো এখন অলরেডি জুলাই, তো এটা ডেফিনেটলি ডিফিকাল্ট উইথ ল্যাঙ্গুয়েজ স্টার্ট করা। ল্যাঙ্গুয়েজের আসলে আমার মতে যেটা আদনানও বললো বা গাফা বলছে যে আসলে একসাথে ল্যাঙ্গুয়েজ শেখা এবং জব করা এটা ডিফিকাল্ট। সেই কারণে ল্যাঙ্গুয়েজের জন্য একটু লং টাইম প্রিপারেশন নিলে বেটার, মানে 6 মাস থেকে 1 বছর প্রিপারেশন নিলে। আমি শুধু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে এমন স্টুডেন্ট আছে যারা যে স্কলারশিপে আসছে, সে কোভিড টাইমে পরীক্ষা বাংলাদেশে দিতে পারে না দেখে সে কলকাতায় ফ্লাই করে গোথে ইনস্টিটিউটে পরীক্ষা দিছে। সো এতটুকু পর্যন্ত এক্সাম্পল আছে যে এটার মোটিভেশনটা বলার জন্য। আর ল্যাঙ্গুয়েজ শেখার জন্য নট নেসেসারি, আমি অন্য দেশে তো দেখি, আমি তো ইন্টারভিউ নেই, আমরা দেখি যে ইন্ডিয়া বা পাকিস্তান বিশেষ করে পলিটিক্যাল সিচুয়েশনের জন্য ওরা ল্যাঙ্গুয়েজটা অনলাইনে অ্যাভেলেবেল, যে কারোর কাছে শেখা সম্ভব স্টার্ট করার জন্য। আমি চ্যাট বক্সে লিখছি যে বাট বি1টা যখন গোয়েথ ইনস্টিটিউট মানে বি1টা শেষ পরীক্ষাটা ওখানে দিলে ওই সার্টিফিকেটটা হচ্ছে ইম্পর্টেন্ট, স্টার্ট করতে পারে। নট নেসেসারি যে গোয়েথ ইনস্টিটিউট তার প্রথম দিন থেকেই যেতে হবে, যদি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই ভালো। সো আমার মনে হয় এইভাবে প্রিপারেশন শুরু করলে ভালো। এখানে ডিডাব্লিউ চ্যানেল আছে, জার্মান ইন্টারনেট, যেটা আপনার জার্মান চ্যানেল দেখতে হবে। বিভিন্ন মুভি জার্মান টাইটেলে দেখা যাইতে পারে। সো এটা অনেক পসিবিলিটি আছে। আমার মনে হয় যে ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্ট করা, তাহলে আমার মনে হয় ভয়টা কেটে যাবে। থ্যাংক ইউ। আদনান, তুমি? আদনান। জি স্যার, আমি হয়তো আপনারা অনেক ভালো অ্যাডভাইস দিয়েছেন। আমিও তো অ্যাপ্লিকেশনের জন্য যে যে প্রিপারেশনগুলো থাকা উচিত আর কি, আগে হতে নিজের প্রিপারেশনটা খুব দরকার, যে প্রিপেয়ার চেক বক্স এন্ড টেক এভরি কর্নার অফ দ্য চেক বক্স।
আর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যখন রিসিভ করা হয়, অ্যাপ্লিকেশন যে সময়টা রিসিভ করা হয় উইন্ডোটা খেয়াল রাখা খুবই ইম্পর্টেন্ট, ওই টাইমে অ্যাপ্লাই করা। অনেকে আছে যে বিভিন্ন সময় নক করে, এটা করে সেটা করে, রিপ্লাই পায় না, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আমার দ্বারা হবে না এইসব মনে করে। কিন্তু একটা উইন্ডো কখন খোলা হয়, উইন্ডোর সময় অ্যাপ্লাই করা, ওইটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে অ্যাপ্লিকেশন প্যাকেজটা আসলে গোছানো হওয়া উচিত, ইমেলটা স্পেসিফিক হওয়া উচিত, ইমেলের বডি লাইনটা স্পেসিফিক থাকবে, যেন আমি একজন আননোন পার্সন ইমেল দিলাম, আমার ইমেল যেন পড়েই দেখতে পারে, বুঝতে পারে যে আমি কেন ইমেলটা করেছি। এবং ইমেলের বডিটা খুব কনসাইজ হওয়া উচিত, যে একদম দরকারি কথাবার্তা দিস্তার পর দিস্তা লিখে ইমপ্রেস করাটা মনে হয় পুরনো যুগের সিস্টেম ছিল, এখন আর নো মোর এটা এফেক্টিভ। আর হচ্ছে মোটিভেশন লেটার, যেটাকে ইউএসএ তে অ্যাপ্লাই করলে এসওপি বলে, স্টেটমেন্ট অফ পারপাস, বা দুই দুই পেজে আমি যেভাবে লিখবো, এতে আমার গোলটা ডিফাইন হবে, আমি আসলে কি চাচ্ছি, কেন আমি এটা করতে চাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর নিজের একটা জার্মানিতে অ্যাপ্লাই করে, বিশেষ বিশেষ করে ইউরোপাস সিভি, মানে ইউরোপের একটা ফরম্যাট আছে ইউরোপাস সিভি বলে এটাকে, নিজের সিভিটা 2 পেজের মধ্যে নিজের সিভিটা প্রিপেয়ার করা, মোটিভেশন লেটারটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আসলে ইমপ্রেস করতে হয়। এরপরে এটাতে ইমপ্রেস হলে প্রফেসররা হয়তো ফার্দার দেখবে যে না, ওর সিভিতে সাথে মিলে দেখি ওর রেজাল্টটা কেমন, এটা সেটা পরে মিলানো হবে। মোটিভেশন লেটারটা ভেরি ভাইটাল, এটা সুন্দরভাবে প্রিপেয়ার করতে হবে, প্লাজিয়ারিজম যেন না হয়। অনেকে আছে যে ইন্টারনেট থেকে একটা টেমপ্লেট নিয়ে ওটাই করে দিল, কিন্তু দেখা গেল যে বাকি সব অ্যাপ্লিকেন্টের সাথে মিলে যাচ্ছে। এটা হবে না, ইউনিক হতে হবে এবং হচ্ছে প্রিসাইজ হতে হবে। আমি এইটুকুই বলবো, আরো অনেক হয়তো সাজেশন দেওয়া যাবে, আমার মাথায় এই মুহূর্তে নাই। তবে আমার অন্য অন্য রেসপেক্টিভ প্যানেলিস্টরা অলরেডি শেয়ার করেছেন অনেক কিছু। আপাতত আমার এইটুকুই হচ্ছে স্যার। থ্যাংক ইউ। অবশ্যই ধন্যবাদ। আমি মনে করি যে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি, যারা আমাদের সাথে অডিয়েন্স হিসেবে আছে স্টুডেন্টরা, তাদের জন্য অবশ্যই অনেক হেল্পফুল হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষে যাওয়ার আগে ম্যাক্সিমাম 2টা কোশ্চেন নিব আমাদের অডিয়েন্স থেকে। যারা কোশ্চেন করতে চাও তোমাদের হ্যান্ড রেজ করো, দেন উই উইল অ্যালাউ ইউ টু টক, দেন তোমরা আমাদের সম্মানিত প্যানেলিস্টদেরকে কোশ্চেন করতে পারবা। আলোচনা করার অনেক কিছুই থাকে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আজকে আর দীর্ঘায়িত করতে পারবো না। আমি কোনো হাত দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে না কোনো কোশ্চেন আছে, কারণ আমাদের প্যানালিস্টরা খুবই সুন্দরভাবে সবকিছু এক্সপ্লেন করেছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি মনে করি আমাদের কাছে এখন অনেক সহজ মনে হবে। যেহেতু কোনো কোশ্চেন নাই, আমরা অনুষ্ঠান শেষ করি। আমাদের সাথে যারা প্যানালিস্ট হিসেবে ছিল তাদের ইম্পর্টেন্ট টাইম আমাদের সাথে শেয়ার করেছে ডক্টর গাফফার হোসেন, ডক্টর ইঞ্জিনিয়ার মাহমুদ, মিস্টার আদনান মারুন খান। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য এবং মূল্যবান ইনফরমেশন শেয়ার করার জন্য। আমাদের যারা অডিয়েন্স ছিল, স্টুডেন্টরা ছিল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো করার জন্য। পুরো সেশনটা রেকর্ড করা হয়েছে এবং ক্রিসেটের ইউটিউব চ্যানেলে এটা পোস্ট করা হবে। যারা জয়েন করতে পারে নাই তারাও দেখার সুযোগ পাবে, আর যারা আজকে ছিল তারা যদি আবার কখনো কোনো কিছু আবার নতুন করে রিক্যাপ করতে চায় তাদের জন্য সুযোগটা থাকবে। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশের সবাইকে শুভ সন্ধ্যা, এবং যারা আমাদের সাথে আছে তাদেরকে শুভ বিকাল জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। থ্যাংক ইউ সাইম ভাই, এটা খুব ভালো, মানে আপনার ওয়েল এফোর্ট বাংলাদেশের জন্য।